স্যার, ছেড়ে দিন। কি করছেন? আমার এত বড় ক্ষতি করবেন না প্লিজ। আমার ভুল হয়ে গেছে, আমি ক্ষমা চাইছি আপনার কাছে। আমার কোনো কথাই স্যার শুনলেন না। উনি আমায় এক ধাক্কায় বেডে ফেলে দেয়, ঝাঁপিয়ে পড়েন আমার উপর, বেডের সাথে শক্ত করে চেপে ধরে আর আমার ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরেন। ঘৃণার আগে এত শক্ত করে আমার ঠোঁট চেপে ধরেছে যে ব্যথায় আমার চোখ দিয়ে গড়গড় করে পানি পড়ছে। আমার চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছে করছে, কিন্তু পারছি না। আমি শুধু ছটপট করছি ছোটার জন্য, কিন্তু স্যার আমায় আরো শক্ত করে ধরে ঠোঁট ছিঁড়ে গলাতে মুখ ডোবায় আর এলো পাথারি কিস করে যাচ্ছে। আমি আর নিতে পারছি না, চিল্লিয়ে কান্না করছি, কিন্তু কেউ নেই আমার চিৎকার শোনার মতো। একসময় আমি ক্লান্ত হয়ে পড়ি, ছোটাছুটি বন্ধ করে দিই। স্যার নিজের কাজে ব্যস্ত, আমাতে মগ্ন উনি। আমার কোনো আর্তনাদ স্যারের কানে যায়নি, এমন নয়। আমি জানি স্যার জেনে বুঝেই এমন করছে। নিজে যেটা পেয়েছে আমার থেকে সেটা আমায় ফেরত দিচ্ছে, সেটা হলো কষ্ট। আমি স্নিগ্ধা ইসলাম। স্যার হচ্ছে আমার অফিসের বস রাহুল চৌধুরী, আমি হচ্ছে ওনার পিএ। বাকিটা পরে জানবেন। শেষ রাতে উনি আমায় ছেড়ে ঘুমিয়ে পড়ে আর আমি কোনো রকমে কাপড় পেঁচিয়ে ওয়াশরুমে চলে আসি। আয়নায় নিজেকে দেখি, সারা শরীরে কামড়ের দাগ, জায়গায় জায়গায় কেটে গেছে। চিৎকার করে কান্না করতে থাকি এইসব দেখে। নিজের উপর ঘৃণা হচ্ছে আমার। নিজের বলা মিথ্যে কথার জন্য আজ নিজের শরীর বিলিয়ে দিতে হলো স্যারের কাছে, ধর্ষণ হতে হলো। স্যার ভুল কিছু করেননি, আমার ভুলে শাস্তি দিয়েছে শুধুমাত্র। কিন্তু এটা এত ছোট শাস্তি নয়, আমার জীবনের সবচেয়ে বড় শাস্তি, যেটা আজীবন আমার শরীর মন বয়ে বেড়াবে। আমি কখনো ভুলতে পারবো না এই কাল রাতটার কথা। কিন্তু আমি তো নিজের জন্য মিথ্যে বলিনি, তবে কেন আমার মান সম্মানটা রক্ষা হয়নি? নিজের মায়ের জন্য এটুকু মিথ্যা আমায় বলতে হয়েছে, তার জন্য আল্লাহ আমায় এত বড় শাস্তি পেতে হলো কেন? কেন স্যার কেন ক্ষমা করতে পারলো না আমায়? কেন? একটু পর মাথায় এলো, অন্যের সম্মান নষ্ট করলে নিজেরটাও থাকে না। চরম সত্যি কথাটা। আমার চোখের পানি যেন বাদ মানছে না আজ। সারা রাত আমি ওয়াশরুমে কান্না করি, কোন সময় যে জ্ঞান হারাই বলতে পারবো না। নিজেকে আবিষ্কার করি কাল রাতের সেই বেডে, দেখেই ঘিন ঘিন লাগছে কেমন। উঠতে চেষ্টা করলে বুঝতে পারি সারা শরীরে আমার প্রচণ্ড ব্যথা। কোনো রকমে উঠে বসি। হঠাৎ মনে পড়ে কাল রাতের কথা। কিন্তু আমার তো মনে আছে আমি ওয়াশরুমে ছিলাম। মুহূর্তেই আমার স্যারের কথা মনে পড়ে যায় আর আমি হাত পা গুটিয়ে বসে কান্না করে দিই। এমন সময় ভারী গলার আওয়াজ পাই। সামনে তাকিয়ে দেখি স্যার দাঁড়িয়ে আছে, পকেটে হাত দিয়ে। শান্ত লাগছে ওনাকে, কিন্তু আমি শান্ত হতে পারছি না। চোখ নামিয়ে নিই ওনার থেকে লজ্জায়। উনি বললেন, এখন কেন কান্না করছো? আমাকে টাকার জন্য ধর্ষক বলার আগে কান্না আসেনি? লজ্জায় স্যারের দিকে তাকাতে পারছি না, শুধু ফুঁপিয়ে কান্না করছি। উনি ধমক দিয়ে বলে উঠলেন, একদম অভিনয় করবি না আমার সামনে। তোমাদের মতো মেয়েরা টাকার জন্য সব করতে পারে, এটা আর এমন কি? টাকা দিয়ে দেব কেমন? অভিনয় অফ করো। 10 মিনিটে নিচে আসো, 1 মিনিটও লেট হলে খারাপ হবে। আমি ওনার ধমকে কেঁপে উঠি, আস্তে করে মাথা দোলাই। উনি হন হন করে চলে যায়। ওনার কথাগুলি কাঁটার মতো লাগে আমার মনে। চিল্লিয়ে কান্না করি কতক্ষণ, তারপর নিজেকে সামলিয়ে আমি ওয়াশরুমে যাই। গিয়ে দেখি আমার শরীরে অন্য একটা ড্রেস। কে চেঞ্জ করালো আমাকে? পরেই ভাবলাম, স্যার করেছে মনে হয়। আমার সবই তো উনি শেষ করে দিলেন, সামান্য ড্রেস আর এমন কি। আল্লাহ, আমি ধর্ষক বলার শাস্তি কড়ায় গণ্ডায় পেলাম স্যারের থেকে। আমি 20 মিনিট পর নিচে যাই, গিয়েই ভারী আওয়াজ পাই। 10 মিনিট টাইম দিয়েছিলাম ঘড়ি দেখে, বাট তুমি আরও 10 মিনিট বেশি নিয়ে ফেলেছ। আমি নিচে তাকিয়ে বললাম, আমি ড্রেস খুঁজে পাচ্ছিলাম না তাই। বলার সাথে সাথে উনি আমার হাতে ওনার হাতের গরম কফিটা ফেলে দিলেন। স্যার! উনি আমার চুলের মুঠি ধরে বলে উঠলেন, কি বল? স্যার, যেতে দিন আমায়, আর নিতে পারছি না আমি, প্লিজ। ব্যথায় কাতরিয়ে বলে উঠি। উনি চিল্লিয়ে বলে ওঠে, তোকে সারা জীবনই সইতে হবে এসব। মিথ্যা বলার আগে মনে ছিল না এই রাহুল চৌধুরী জানলে কি হবে তোর হাল? রাহুল চৌধুরীর সম্মান নিয়ে খেলা করার শাস্তি ধীরে ধীরে পাবে তুমি। আমার পোড়া জায়গায় হাত দিয়ে চেপে ধরে স্যার কথাগুলি বলে। আমি ব্যথায় কেঁদে দিই। চিল্লিয়ে কান্না করতে ইচ্ছে করছে, ব্যথায় জ্বলে যাচ্ছে হাত। তার উপর উনি চাপ দিয়ে ধরে রেখেছে। উনি আমার দিকে কেমন অদ্ভুতভাবে তাকিয়ে থাকে কিছুক্ষণ। পরে আমার কাঁদা দেখে আমায় টেনে নিয়ে যায়
আর ড্রয়িং রুমের সোফায় বসিয়ে বলে, এখানে বসো, আসছি আমি। আমি ফুপিয়ে কাঁদছি হাত ধরে। একটু পর উনি এসে মলম আমার হাতে লাগিয়ে দিয়ে আমার কানের কাছে মুখ নিয়ে আস্তে আস্তে বলে, নেক্সট টাইম লেট করার আগে আজকের কথা মনে রেখো। আমি কাঁদতে কাঁদতে বলি, স্যার আমায় যেতে দিন। আমাকে তুলে এনেছেন যেই কাজের জন্য, আপনার প্রতিশোধ নেওয়া তো হয়ে গেছে, এবার আমায় যেতে দিন প্লিজ। আমি আর পারছি না। আমি প্রতিশোধ নেওয়ার জন্য তোমায় তুলে এনেছি? প্রতিশোধ নেওয়ার হলে কি তোমার মায়ের সেবা করার জন্য তোমায় এই 4 দিন সময় দিতাম? আর কি বলেছিলে, নিতে পারছো না? আর তুমি কাল সন্ধ্যে থেকে এখনো পর্যন্ত নিতে পারছো না। আমি 4টা দিন নিতে বাধ্য হচ্ছি কেন? আমার কি দোষ ছিল? আমি কার রেপ করেছিলাম যে আমায় ধর্ষক প্রমাণ করেছিলে? আমি ওইটার জন্য সরি বলেছি আপনাকে, ক্ষমাও চেয়েছি, কিন্তু এখন আপনি সত্যি করে দেখালেন যে আপনি সত্যি একটা ধর্ষক। স্যার আমার কথা শুনে চিল্লিয়ে বলে ওঠে, কাঁদতে কাঁদতে কথাগুলো বলি, ও রিয়েলি? ক্ষমা চেয়েছো? ওকে ফাইন, এখন আমি তোমার কাছে সরি বলছি তোমায় রেপ করার জন্য। ক্ষমা করে দাও আমায়। আমি তো ক্ষমা করার মতো মহৎ কাজটা করিনি। তুমি আমায় ক্ষমা করে মহৎ কাজটা করে দেখাও। পারবে মন থেকে ক্ষমা করতে এত সহজে সবটা ভুলে? তোমার ভাবটা এমন, তুমি সরি বললে আর আমার সব ঠিক হয়ে গেল। আমি কিছুক্ষণ চুপ থেকে বলি, ক্ষমা করা এত সোজা না। আমি জানি স্যার, কিন্তু জানিস যখন তো তুই যা ভাবছিস তাই। আমি প্রতিশোধ নেওয়ার জন্যই তুলে এনে রেপ করেছি, ব্যাস। আর এটাই তোকে মেনে নিতে হবে, যেমন আমি মেনে নিয়েছি আমি ধর্ষক। ক্লিয়ার? এমন সময় পেছন থেকে ডাক আসে, স্নিগ্ধা, স্নিগ্ধা কই তুই? আমি পেছনে তাকিয়ে দেখি আবিরদা। আমি একটা ভরসা পাই আবিরদাকে দেখে, আর দৌড়ে গিয়ে ওনাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিই। আবির হতভম্ব হয়ে যায় স্নিগ্ধার কান্না দেখে। পরে শান্ত করার চেষ্টা করে, কিন্তু স্নিগ্ধা আবিরকে ধরে কেঁদেই যাচ্ছে শুধু। স্নিগ্ধার আবিরকে জড়িয়ে ধরাটা কেন যেন রাহুলের হজম হয় না। নিজের হাত নিজের মুঠি বদ্ধ করে শক্ত করে, নিজের রাগ কন্ট্রোল করে আবিরকে জিজ্ঞেস করে, কে আপনি? স্নিগ্ধা এখনো কেঁদেই যাচ্ছে আবিরকে ধরে। আবির বলে, আমি স্নিগ্ধার ফিয়ন্সে। আপনি কে? স্নিগ্ধা কান্না কেন করছে? রাহুলের মাথায় বাজ পড়ল। স্নিগ্ধা এনগেজ তা শুনে। রাহুল নিজেকে ঠিক করে শান্ত সুরেই বলে, আমি স্নিগ্ধার হাজব্যান্ড, আর ও কেন কান্না করছে ওটা আমাদের পার্সোনাল ব্যাপার। এক নিঃশ্বাসে বলেই রাহুল দম নিল। স্নিগ্ধা কান্না থামিয়ে থ মেরে তাকিয়ে আছে রাহুলের দিকে। কি বলছে এই লোক? হাজব্যান্ড? আবির তো নিজের কানকে বিশ্বাস করাতে পারছে না, কি শুনছে সে। স্নিগ্ধা শুধু আবিরের ফিয়ন্সে না, বোনও হয়। আবিরের আপন ছোট খালার মেয়ে স্নিগ্ধা। ছোটবেলা থেকে স্নিগ্ধাকে আবির ভালোবাসে, কিন্তু স্নিগ্ধা তেমন কোনো গুরুত্ব দেয় না আবিরকে। আবিরদা বলেই ডাকে সব সময়। কিন্তু কিছুদিন আগেই সবার মতামত জেনেই আবিরের ফ্যামিলি স্নিগ্ধাকে আংটি পরিয়ে রাখে, আর আবিরও স্বস্তি পায় আর ভাবে একদিন স্নিগ্ধা ঠিক আমায় ভালোবাসবে। কিন্তু এখন যেন সব অন্ধকার লাগছে আবিরের। পেটে বারবার মোচড় দিচ্ছে আবিরের, কিন্তু আবির ঠায় দাঁড়িয়ে আছে, অতি শোকে পাথর হয়ে গেছে যেমন। রাহুল কথাগুলো বলে শান্তভাবে তাকিয়ে আছে স্নিগ্ধার দিকে। স্নিগ্ধা আবিরের অবস্থা বুঝতে পেরে মুখ খুলল। চুপ করে থাকা যাবে না, এখন ভেবেই প্রশ্ন করে রাহুলকে, কি বলছেন স্যার আপনি এগুলো? বিয়ে কখন হলো আমাদের যে আপনি আমার হাজব্যান্ড হয়ে গেলেন? শব্দ শেষ করেই দিলেন আমার। এখন কি আমার আপন মানুষদের কাছেও খারাপ বানাবেন আপনি? ভালো থাকতে দেবেন না ওদের নিয়ে? বেশ রেগেই বলে কথাগুলো। নিজের বউকে অন্য কারোর সাথে ভালো থাকতে দেয় কোন হাজব্যান্ড? শুনেছো কখনো তুমি? আমি স্তব্ধ হয়ে গেলাম রাহুল স্যারের এমন জবাবে। আর কিছু বলতে পারল না রাহুলকে। এই ভেবে না জানি আর কি বলে ফেলবে রাহুল আবিরকে কষ্ট দিতে চাচ্ছে না। কিন্তু স্নিগ্ধা এবার আবিরের দিকে তাকায়। আবির চোখ মুখে খিচিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু এরূপ কথা শুনে আবির এবার চুপ থাকতে পারল না। কিছুক্ষণ ভেবে রাহুলের সামনে এসে বলল, আপনি আমার ফিয়ন্সেকে এসব যা তা বলতে পারেন না। আবিরকে আর বলতে না দিয়ে রাহুল বলে, আপনি শোনেননি? আমি বলেছি স্নিগ্ধার হাজব্যান্ড আমি। সো এখন আর আপনার এনগেজমেন্টের কোনো মূল্য নেই। স্নিগ্ধা এখন আমার ওয়াইফ। অনেক শীতল চাহনির সাথে শান্ত সুরেই রাহুল কথাগুলি বলে চলেছে। স্নিগ্ধা রাহুলের কথা শুনে অবাক হয়ে যায়। আবির রাহুলের এরূপ কথা শুনে রেগে গিয়ে বলে, কি প্রমাণ আছে স্নিগ্ধা আপনার ওয়াইফ? স্নিগ্ধা এবার রাহুলের এত শান্ত চেহারায় কিছু লুকোনো দেখতে পায়।
রাহুল শান্তভাবেই বলে, কেন থাকবে না, অফকোর্স আছে, কিন্তু আপনাকে আগে দেখাতে পারবো না। আগে স্নিগ্ধার মাকে দেখাবো, ওই সময় আপনিও দেখে নেবেন। ওকে। আবির রাহুলকে আর কিছু না বলে স্নিগ্ধাকে বলে, তুই যাবি আমার সাথে? ছোট মা তোকে দেখতে চাইছে। আবির ব্যাপারটা এড়াতেই চাইছে, সে চাইছে না বিয়ের ব্যাপারটা সত্যি হোক, জানতে চায় না সে, এমন কিছু নিতে পারবে না তাহলে। তাই মনে মনে আবির স্নিগ্ধার উপরই ছেড়ে দেয় ব্যাপারটা, যেন এই লোকের সাথে স্নিগ্ধার কোনো প্রবলেম থাকলে মিটিয়ে নেয়। তাই আবির ঠান্ডা মাথায় কথা পাল্টায়। রাহুল শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের দিকে। এত তাড়াতাড়ি কথা পাল্টানোটা মোটেই ভালো লাগেনি তার। তাই রাহুল আবিরকে বোঝার চেষ্টা করছে, কিন্তু বুঝতে পারছে না বেশি কিছু। রাহুল কি ভেবেই যেন স্নিগ্ধা আবিরকে কিছু বলতে যাবে, তখনই রাহুল বলে ওঠে, ওয়েট আবির, তুমি প্রমাণ চাইছিলে না? দেখে যাও। রাহুল সামনেরই একটা টেবিলের ওপর থেকে একটা ফাইল আবিরের হাতে দেয়। আবির, স্নিগ্ধা আর রাহুলের দিকে একবার তাকিয়ে কি যেন ভেবে ফাইলটা ওপেন করে। স্নিগ্ধা একটু চিন্তায় পড়ে যায়, ফাইলটাতে চেনা চেনা লাগছে। স্যার যদি সত্যি কথা বলে বিয়ের ব্যাপারটা নিয়ে, তবে কি হবে আমার, মনে মনে ভাবে স্নিগ্ধা। রাহুল সত্যি বলছে, এটা কাবিননামা, আর রাহুল স্নিগ্ধা দুজনেরই স্বাক্ষর আছে, স্পষ্ট দেখতে পাচ্ছে আবির। এটা দেখে আবিরের মন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এটাই তো চায়নি সে। মাঝে মাঝে না চাওয়া জিনিসগুলোই আমাদের সাথে হয়। আবিরের সাথে তাই হলো। স্নিগ্ধা জিজ্ঞেস করে, কি আছে এতে? আবির কিছু বলছে না। এখনো ফাইলটার দিকে তাকিয়ে আছে রাহুল, শান্ত চোখে আবিরকে পর্যবেক্ষণ করছে। রাহুল বেশ বুঝতে পারছে আবির খুব কষ্ট পাচ্ছে, এটাই চেয়েছিল রাহুল। তাই রাহুল আবিরকে উদ্দেশ্য করে বলে, কি হয়েছে আবির, প্রমাণ দিতে পেরেছি? রাহুলের কথা শুনে স্নিগ্ধার পেটে মোচড় দিয়ে ওঠে। সত্যিই তাহলে স্যার আমায় বিয়ে করেছে, মনে মনে বলে স্নিগ্ধা। তারপর আবার আবিরকে জিজ্ঞেস করে, আবিরদা কিছু বলছো না কেন? কি বলবো, নিজের বিয়ে করেছিস নিজেই জানিস না? এমনটা করতে পারলি তুই স্নিগ্ধা? কি না করেছি তোর জন্য, কিন্তু তুই আমার কথা নাই চিন্তা করলি, কিন্তু নিজের দুইটা মা আছে তাদের কথাই ভাবতিস? তুই কি করলি এটা? ফাইলটা স্নিগ্ধার হাতে দিয়ে দেয় আবির। স্নিগ্ধা আবিরের কথা শুনে অঝোর ধারায় কান্না করতে থাকে। বুঝে যায় যা বোঝার স্নিগ্ধা। স্নিগ্ধার বুকে খুব ব্যথা অনুভব করতে, মানতে পারছে না আবিরের কষ্টটা। আবির রাহুলকে বলে, সরি, আমি আপনার সামনে দাঁড়াবার যোগ্য নই, আর আপনার বউকে নিজের ফিয়ন্সে বলেছি, তার জন্য ক্ষমা চাইছি, ক্ষমা করে দেবেন। বলি আবির এক নজর স্নিগ্ধার দিকে তাকিয়ে বলে, হাজব্যান্ডকে নিয়ে দেখে আসিস মাকে। বলি আবির তাড়াতাড়ি পা ফেলে চলে যায় বাইরে। রাহুল আবিরের যাওয়ার দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দেয়। স্নিগ্ধা আবিরের পেছনে যেতে গেলে রাহুল টানতে টানতে স্নিগ্ধাকে উপরে নিয়ে যায়, আর রাহুল স্নিগ্ধাকে টেনে রুমে এনে সামনে দাঁড় করায়। রাহুল রুহিকে কিছু করবে বা বলবে তার আগেই স্নিগ্ধা ঠাস করে একটা চড় বসিয়ে দেয় রাহুলের গালে। রাহুল হতভম্ব হয়ে যায়, কি হয়ে গেল তার সাথে বুঝতে পেরে। এই প্রথম তার শরীরে কেউ হাত ওঠালো, তাও স্নিগ্ধা। কিন্তু রাহুল কিছু বলছে না স্নিগ্ধাকে, চুপ করে দাঁড়িয়ে আছে। রাহুল ভাবতেই পারেনি স্নিগ্ধা এমন কিছু করবে। স্নিগ্ধা চড় মেরে বলতে থাকে, সাহস কি করে হলো আপনার আবিরদাকে এসব বলে অপমান করার? আমার সাথে যা করার করেছেন, ঠিক আছে, মিথ্যা বলেছি, শাস্তি পেয়েছি, কিন্তু আপনি সাহস পেলেন কই থেকে আবিরদাকে মিথ্যে বলার? আমি তো খারাপ মানুষ, তাই মিথ্যে বলেছি, কিন্তু আপনি কেন বললেন? স্নিগ্ধার কথা শুনে চোখ মুখ খিঁচে বন্ধ করে রাখা রাহুল আর চুপ থাকতে পারল না। স্নিগ্ধার কথা শেষ হওয়ার সাথে সাথে খপ করে স্নিগ্ধার হাতের কবজি দুটি খুব শক্ত করে ধরল রাহুল। স্নিগ্ধা একটু ভয় পেয়ে গেল। রাহুলের এমন করায় যতই হোক ছেলে মানুষ তো, তাই স্নিগ্ধা চুপ হয়ে গেল। রাহুল কিছুক্ষণ তাকিয়ে থেকে স্নিগ্ধার দিকে বলতে শুরু করলো, তুমি আজ এখন যেটা করেছো সেটা হয়তোবা ঠিকই করেছো, কিন্তু ভুলটা তোমার ছিল, তোমার কারণে আমি তোমার সাথে এমন করেছি, তাই তুমি আমার উপর হাত উঠিয়ে ঠিক করনি। স্নিগ্ধা রাহুলকে চড় মারার পরও এমন শান্ত, গলার আওয়াজ কথায় হজম হচ্ছে না। নিচে এভাবে কথা বলেই এই লোক আবিরদাকে কষ্ট দিয়েছে, এখন আমাকেও নিশ্চয়ই কিছু করবে। আমার এই লোককে চড় মারা ঠিক হয়নি, আবার হয়তো নিজের পায়ে নিজে কুড়াল মারলাম, কে জানে, মনে মনে বলছে স্নিগ্ধা। রাহুল স্নিগ্ধার হাত ছেড়ে দিয়ে বলল, লিসেন টু মি স্নিগ্ধা, আমি বিয়ে করেছি তোমাকে, তাই আমি চাই তুমিও এটা মেনে নাও, তোমারই ভালো হবে এতে। স্নিগ্ধা এবার রেগে গেল, আপনি আমার এত বড় ক্ষতি করেন, এখন আমার ভালো করতে আসছেন, আর আমায় বিয়ে মেনে নেওয়ার কথা বলছেন?
আপনি ভাবলেন কি করে আমি মেনে নেব আপনার কথা? আপনি একটা ধর্ষক, আর একটা এমন মানুষের সাথে আর যাই হোক জীবন কাটানো যায় না, বুঝেছেন আপনি? রাহুল রেগে গেল স্নিগ্ধার কথায়। রাহুল স্নিগ্ধাকে পেছনে নিয়ে গিয়ে দেওয়ালে চেপে ধরল। হঠাৎ এমন করার ভয় পেল স্নিগ্ধা। রাহুল চেঁচিয়ে বলতে শুরু করলো, তার ধর্ষকের সাথে জীবন কাটানো যায় না? কিন্তু আমাকে ধর্ষক বানালো কে? কে বলো? তোর মতো মিথ্যে কথা বলার জন্যই তো ধর্ষক হয়েছি। এখন খুব খারাপ আমি। বলার সময় আটকায়নি মুখে যে আমি ধর্ষক। রাহুলের চিল্লানিতে চোখ বন্ধ করে আছে স্নিগ্ধা। কি বলবে, কি বলা উচিত বুঝতে পারছে না। কারণ স্নিগ্ধা যাই বলছে দোষটা তারই বেশি, তাই কাজ হচ্ছে না। কিন্তু সে এতটুকু জানে এই লোকের সাথে সে থাকবে না। চুপ করে আছিস কেন? নেই কোনো জবাব। স্নিগ্ধাকে ছেড়ে দিয়ে একটু দূরে সরিয়ে শান্ত গলায় রাহুল বলল, স্নিগ্ধা, তোমার লাকটা না খুব ভালো যে আমি তোমার সাথে কিছুই করিনি। আমি যদি খারাপ হতাম না, জানো কি হতো? মুখ দেখাতে পারতে না, বাইরে বের হতে গা কাঁপতো। তোমার আর এসব দেখে যেই যার জন্য মিথ্যে বলছে তিনি এভাবেই মারা যেত। কাল রাতে আমি যা করেছি রাইট ছিল, তাই করেছি। আর যাই করেছি তোমাকে বোঝানোর জন্য করেছি যে সরি বললেই সব ঠিক হয়ে যায় না, তোমাকে ভুলের শাস্তি পেতেই হবে। স্নিগ্ধা রাহুলের বলা কথাগুলি কলিজায় লাগে, কিন্তু কাল রাতে যা রাহুল করেছে তার রাইট ছিল শুনে স্নিগ্ধা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ রাইট ছিল, তাই করেছেন। কিসের রাইট ছিল? আপনার বিয়ে করেছেন আমায়, তাই রাইট ছিল বিয়ে করেছে। আমাকে জানিয়েছেন একবারও? আমার অনুমতি নিয়েছেন? একবারও নেননি। সে কোনো রাইট ছিল না আপনার এমন করার। বিয়ে কিভাবে করেছেন তাও আমি বুঝেছি। রাহুল চৌধুরী, আপনি মিথ্যে বলে সই নিয়েছে কাল রাতে। ঠিক আছে, বিয়ে যখন হয়ে গেছে তো আমি ডিভোর্স চাই। আমি আপনার সাথে থাকতে পারবো না। আবিরদাকে কষ্ট দিয়ে। আবিরের কথা শুনে কেন জানি রাগ উঠে গেল রাহুলের, তাই রেগে বলল, খুব কষ্ট হয় আবিরের জন্য তোমার? কিন্তু আবির যদি না থাকে? স্নিগ্ধা এই কথা শুনে রাহুলের গালে চড় দিতে যায়, কিন্তু রাহুল স্নিগ্ধার হাত ধরে ফেলে আর পিছনেই মুচড়ে ধরে, বলে, একবার ক্ষমা করেছি হাত তোলার জন্য, আর করব না। তাই ভুলেও এই কাজ আর করতে যেও না। স্নিগ্ধা রাহুলের থেকে ছুটবার জন্য চেষ্টা করছে, কিন্তু রাহুল বলতেই আছে, আমি রাহুল চৌধুরী, বিয়ে একটাই করেছি, একাই থাকবো। ডিভোর্সের ওয়ার্ডটা তুমি যদি আর মুখ দিয়ে বের করেছো তো যার জন্য বের করেছো সেই থাকবে না। রাহুলের শেষ কথাটা শুনে স্নিগ্ধা ছুটাছুটি বন্ধ করে দেয়। রাহুল আবার বলে, যাও মাকে দেখে এসো। এটা বলেই রাহুল চলে যায় রুম থেকে। স্নিগ্ধা নিচে বসে চিৎকার দিয়ে কান্না করছে। রাহুল দরজার আড়ালে দাঁড়িয়ে, তার চোখেও পানি। এদিকে আবির রাহুলের বাড়ি থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটছে। কোনো দিকে খেয়াল নেই তার। রাস্তা দিয়ে শো শো করে গাড়ি চলছে আপন গতিতে, কিন্তু আবিরের কোনো গতি নেই। সে সাইড দিয়ে হাঁটছে উদ্দেশ্য ছাড়া। কিছু ভাবছে না আবির। কেন হলো, কি হলো, কেন করলো তার সাথে এমন স্নিগ্ধা? এসব কিছুই আবির ভাবছে না, কিন্তু সে অনেক বড় একটা কষ্ট পেয়েছে। তার বুকে চিনচিন ব্যথাটা সে যত হাঁটছে তত বাড়ছে। এসব কিভাবে হলো, কি হলো, তার থেকে বড় কষ্ট আবিরের এটা যে স্নিগ্ধাকে হারিয়ে ফেলেছে এইটা শুনে। সে যত হাঁটছে স্নিগ্ধাকে পেছনে ফেলে তার কষ্টটাও তত বারবার বাড়ছে। কিন্তু বাড়তে থাকা কষ্টটা আবির আর নিতে পারছে না। হাঁটতে হাঁটতে আবির নীরব একটা রাস্তায় এসে পড়ে, আর ওখানেই ধপ করে বসে পড়ে আর চিৎকার করে কাঁদতে থাকে আর বলতে থাকে, আমি তোকে ফেলে নয়, নিজের সাথে নিয়ে হাঁটতে চেয়েছিলাম, তবে কেন আজ আমি একা। শুধু এইটুকু বলেই আবির ওই রাস্তায় হাউমাউ করে কেঁদে দেয়। ছেলেরা সহজে কাঁদে না, কিন্তু আবির তার ছোট থেকে ভালোবেসে আসা মানুষটাকে আজ হারিয়ে ফেলেছে। তার খুব কষ্ট হচ্ছে। স্নিগ্ধাকে আর পাবে না, এটা মানতে পারছে না আবির। এদিকে হঠাৎই স্নিগ্ধার ভেতরটা কেমন করে ওঠে, তাই স্নিগ্ধা কান্না বন্ধ করে মাকে দেখার জন্য ফোনটা খুঁজে নিয়ে দৌড়ে বের হয়ে যায়। স্নিগ্ধা চিন্তা করে তার আবিরের সাথেও কথা বলতে হবে, সব জানাতেও হবে তাকে। ভুল বুঝে থাকতে দেবে না তোমায় আবিরদা, আমি আসছি। স্নিগ্ধা যেই বাড়ি থেকে বের হবে অমনি পেছন থেকে রাহুলের ভারী আওয়াজ আসে, দাঁড়াও। স্নিগ্ধা পেছনে তাকিয়ে দেখে রাহুল তাড়াতাড়ি তার কাছে এসেছে। স্নিগ্ধা কি চিন্তা করে চিন্তায় ওখানে দাঁড়িয়ে বিড়বিড় করতে থাকে, এখন না জানি কি ঘোড়ার ডিম বলবে আর আমার গা জ্বলবে। আমি জাস্ট নিতে পারছি না এই লোকের কথা। কি করে দিল এক রাতে আমার জীবনটা। ছাড়বো না, ঠিক বিচার করব তোর, ধর্ষক কোথাকার। একবার আবিরদাকে সব বুঝিয়ে বলিনি, তারপর তোকে দেখে নেব, মনে মনে বলে স্নিগ্ধা। রাহুল স্নিগ্ধার সামনে এসে বলে, যেতে দিচ্ছি যেমন ঠিক অমনি চলে আসবে। কথা না শুনে আমায় খারাপ বানিও না। স্নিগ্ধা ভেবেছিল সে চুপ থাকবে, এখান থেকে বেরোলে বাঁচে, আর আসবে না
এই লোকের চেহারা দেখবে না। রাহুলের লাস্ট কথাটা হজম করতে পারেনি। তার সাথে একে এত বাজে কাজ করলো, এখন আবার অর্ডার দিচ্ছে কথা শোনার। তাই স্নিগ্ধা রাহুলকে বলে, কি চাইছেন আপনি? আমি আপনার বাধ্য বউ হই যে আপনি যা বলবেন তা করব, আপনার অর্ডার শুনবো? তবে ভুলে যান, কারণ আমি আপনার মতো ধর্ষকের কথা আর যাই হোক শুনবো না, বুঝেছেন আপনি? আর রইল বিয়ে। এতটুকু বলে চুপ হয়ে যায়। মনে মনে বলতে থাকে স্নিগ্ধা, না, এখন যদি ডিভোর্সের কথা বলি তবে যেতে যদি না দেয়, কিন্তু আমার এখন যেতেই হবে। সব বলতে হলে আবিরদাকে। রাহুল চোখ মুখ লাল হয়ে গেছে, তাও শান্তভাবেই চেয়ে আছে স্নিগ্ধার দিকে। স্নিগ্ধা এক নজর রাহুলের দিকে তাকিয়ে বেরিয়ে যায় বাড়ি থেকে। রাহুল রাগে ফেটে যাচ্ছে স্নিগ্ধার কথা শুনে। স্নিগ্ধাকে কিছু না বললেও তার ভাবতে কষ্ট হচ্ছে, এই মেয়ের জন্য সে কিছুক্ষণ আগে চোখের জল ফেলেছে। রাহুল স্নিগ্ধার সাহস দেখে অবাক হচ্ছে। এত কিছুর পরও এই মেয়ের অ্যাটিটিউড এমন। ভুল শুধু আমিই করেছি, আর নিজে ভুল করে একদিন সরি পর্যন্ত বলতে আসেনি। এই মেয়েকে কি ক্ষমা করা যায়? স্নিগ্ধার যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে ভাবে রাহুল এসব। পরেই নিজের রাগ কন্ট্রোল করে রাহুল একাই জোরে জোরে বলতে থাকে, কিন্তু তুমি ভুল করেছ এখন আমার কথাগুলো না শুনে। মিসেস স্নিগ্ধা চৌধুরী, পস্তাবে তুমি, কিন্তু আমার কিছু করার নেই। তুমি আমার কথা শোনোনি, এর ফলে তোমার আর তোমার ফ্যামিলিরই বেশি কষ্ট হবে। সরি ফর দ্যাট। স্নিগ্ধা রাহুলের বাসা থেকে বের হয়ে বড় বড় শ্বাস ফেলতে থাকে। সাপকে গুঁতো দিয়ে সাপের ছোবল থেকে যেমন বেঁচে ফিরেছে মনে হচ্ছে। এতগুলো কথা শুনিয়েছে সে, কম কিছু সেটাও তাই বাইরে বের হতে পেরেছে। কারণ একটাই, যতই যাই হোক, কাল রাতের পর থেকে স্নিগ্ধা খুব ভয় পায় রাহুলকে, কিন্তু বুঝতে দেয়নি, কারণ এতটা ভেঙে পড়লে চলবে না তার। এই ভেবে রাহুলের প্রতি কথার জবাব দিয়েছে সে। স্নিগ্ধা হাঁটছে। এই ফোন নিয়ে বের হলে কি হবে? টাকা তো নেই আমার কাছে, এতটা হেঁটে যাব কি করে? বাধ্য হয়ে হেঁটেই যেতে হচ্ছে তার। কিন্তু স্নিগ্ধার শরীরটাও ব্যথাতুর, তার উপর হাঁটতে খুব কষ্ট হচ্ছে তার। খুব কষ্টে বাড়ি পৌঁছে বেল বাজাতেই তার বড় মা দরজা খুলে হাজারটা প্রশ্ন করে, কিন্তু স্নিগ্ধা একটারও জবাব না দিয়ে সে পাল্টা জিজ্ঞেস করে, আবিরদা কই মা? আমি কি জানি সেই কোন সময় তোকে খুঁজতে গেছে? তার ছোট মা তার মেয়েকে দেখতে চেয়েছে বলে। কিন্তু তোর কোনো খবর নেই। রাতে একটা মেসেজ যা করেছিস, শুধু যে রাতে আসবি না, না হলে তো টেনশনে আমার ছেলেটা আর তোর মা মরেই যেত। কিন্তু সকালে আর না পেরে খুঁজতে বেরিয়ে গেছে ছেলেটা। সব শুনে স্নিগ্ধা কিন্তু মেসেজের কথাটাই মাথায় ঢুকে না। কিসের মেসেজের কথা বলছে বড় মা? কিন্তু এখন এসব জিজ্ঞেস করা ঠিক হবে না। সবাই যদি জানে আমার সাথে কি হয়েছে, সবাই মরেই যাবে। আমার শুধু আবিরদাকে সব বলতে হবে, কিন্তু জানি না কি ভাববে, কিন্তু বলতে তো হবেই। মনে মনে বিড়বিড় করে, স্নিগ্ধা কিরে, কি বিড়বিড় করিস? নেই পানি খেয়ে মাকে দেখে আয়। হ্যাঁ দাও, এই মাটার জন্যই তো বড় মা, মার জন্য সব করতে পারি আমি। মনে মনে এসব বলেই পানি খেয়ে মাকে দেখতে যায় স্নিগ্ধা। এদিকে আবিরও রাস্তায় কান্নাকাটি থামিয়ে বাসায় রওনা দেয়। এই ভেবেই ছোট মা চিন্তা করবে। আবির স্নিগ্ধার মাকে নিজের মার থেকেও বেশি ভালোবাসে, আর তার কথা চিন্তা করেই বাড়ি যায় আবির। বেল বাজতেই আবিরের মা দরজা খুলে আবিরকেও হাজার প্রশ্ন করে। আবিরের মন ভালো না, তাই জবাব না দিয়ে সোজা স্নিগ্ধার মার রুমে যায়। গিয়ে দেখে স্নিগ্ধা তার পাশে বসে নিজের দুহাত দিয়ে নিজের মায়ের হাত ধরে রেখেছে আর চেয়ে আছে মার ঘুমন্ত চেহারার দিকে। আবির এতটুকু দেখেই নিজের রুমে চলে আসে। স্নিগ্ধা আবির পেছন ফিরে চলে যায়, সময় আবিরকে দেখছে, তাই সে দেরি না করে সাথে সাথেই আবিরের রুমে যায়। স্নিগ্ধা গিয়ে দেখে আবির দেওয়ালে টাঙানো স্নিগ্ধার ছবির দিকে তাকিয়ে আছে। এটা দেখেই স্নিগ্ধার চোখের জল চলে আসে। হঠাৎ আবির বলল, কি দেখতে এসেছিস স্নিগ্ধা? তোর দেওয়া ধোকা খেয়ে কেমন আছি? তবে দেখ, ভালো নেই আমি। পেছন ফিরে স্নিগ্ধার দিকে তাকিয়ে আছে। স্নিগ্ধা কান্নায় ব্যস্ত। সে বলতে তো এসেছে, কিন্তু বলতে পারবে কি? আবির স্নিগ্ধাকে কান্না করতে দেখে সামনে যায়। হঠাৎ আবিরকে সামনে দেখে স্নিগ্ধা পিছিয়ে যায়। তার এখন ছেলে মানুষ দেখলেই ভয় করে, কিন্তু আবির তা বোঝেনি। ও সরি সরি, আমার মনে ছিল না রে তুই এখন ম্যারিড। সরি, এক্সট্রিমলি সরি। স্নিগ্ধা অবাক হয়ে বলে, কি বলছো আবিরদা? তুমি প্লিজ আমায় ভুল বোঝো না। আমি তোমাকে একটা কঠিন সত্যি বলতে এসেছি, প্লিজ। সকালের পর আরো কঠিন সত্য বলার আছে তোর? তাহলে আমায় ক্ষমা কর, আমি আর তোর কঠিন সত্য নিতে পারবো না। প্লিজ আবিরদা, আমি চলে যা, আমি কিছু শুনতে চাই না। আবিরদা। আবির এবার খপ করে স্নিগ্ধার দুই বাহু ধরে বলতে থাকে, কি বলেছি শুনতে পাসনি? কিভাবে প্রেমে জড়িয়েছিস, কিভাবে বিয়ে করেছিস, এইসবই তো বলবি আমাকে। কিন্তু কি জানিস, আমি তোর এসব কঠিন সত্য শুনতে পারবো না।
স্নিগ্ধা ভয় পেয়ে যায় আবিরের এভাবে ধরায়, কিন্তু আবিরের কথা শুনে বুঝতে পারে অনেক কষ্ট পেয়েছে আবির। আবির কিছুক্ষণ চুপ থেকে স্নিগ্ধাকে ছেড়ে দিয়ে বলে, কেন এমনটা করলি স্নিগ্ধা, কেন কেন? এসব বলতে বলতে আবির নিচে বসে যায়। স্নিগ্ধা আর দেখতে না পেরে দৌড়ে চলে যায় নিজের রুমে, গিয়ে ওড়না দিয়ে মুখ ধরে ইচ্ছে মতো কাঁদে। আজ স্নিগ্ধা বুঝতে পারছে মিথ্যা কোনোদিন সুখ আনে না। তুমি আপন একজনের জন্য মিথ্যা বলে সুখ আনবে, কিন্তু পরে দেখা যাবে তোমার কোনো আপন মানুষই রইল না। আজ স্নিগ্ধা হাড়ে হাড়ে টের পাচ্ছে সে রাহুলের সাথে কত বড় ভুল করেছে। এদিকে রাহুল স্টাডি রুমে বসে আছে। রাহুলের খুব টেনশন হচ্ছে, যদি আবিরকে স্নিগ্ধা বুঝিয়ে বলে, আবির যদি মাফ করে দেয় স্নিগ্ধাকে, তাহলে নিশ্চিত স্নিগ্ধা ডিভোর্স চাইবে। তখন কি করে আটকাবে আমি? এত সব কিছু যে স্নিগ্ধার তোমার জন্যই করেছি আমি, কিন্তু আবিরের ব্যাপারটা আমার অজানা ছিল। থাকলেও মনে হয় না আমি ছেড়ে দিতাম স্নিগ্ধা তোমাকে। আমি রাখবো না কাউকে আমাদের মাঝে, শুধু তুমি। আমি থাকবো, আর কেউ কেউ না। আমি তোমার চোখে আবিরের জন্য ভালোবাসা দেখিনি, সম্মান দেখেছি। আর এটাই যেন সত্যি হয়। অন্য কিছু হলে সেটা ভালো হবে না তোমার জন্য, কিন্তু আবিরের চোখে তোমার জন্য ভালোবাসা দেখেছি, খুব বেশি ভালোবাসা দেখেছি। তাই ভয়টা বেশি করছে আবির যদি তোমায় ক্ষমা করে দেয়। আমিও তো। রাহুলের ভাবনার মাঝেই তার ফোনে বেজে ওঠে। রাহুল এক নজর দেখেই ফোনটা তাড়াতাড়ি রিসিভ করে। স্যার। হোয়াট? তুই যেভাবেই হোক ওই বেইমানটাকে আটকা, স্নিগ্ধাকে কিছু বলার আগে। আমি আসছি এক্ষুনি, বলেই ফোন কেটে তাড়াতাড়ি বাড়ি থেকে কার নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে রাত 10টা বাজে। আবির সুইসাইড করার চেষ্টা করছে। আবিরের কোনো সেন্স নেই, সে কি করছে, কষ্ট নিতে পারছে না আবির। হঠাৎই এই কাজ তার মাথায় আসে। স্নিগ্ধা কান্নাকাটি করে নিজের ঘরে বসে, কিন্তু হাল না ছেড়ে আবার যায় আবিরের কাছে সব বলতে। কিন্তু গিয়ে যা দেখে তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না স্নিগ্ধা। আবির নিজের গলায় দড়ি দিয়ে বাঁধার চেষ্টা করছে। আবির এতটা ডিস্টার্ব ছিল যে রুম লক করার খেয়ালও নেই তার। সে দরজা খুলেই এইসব করতে থাকে। আর তখনই স্নিগ্ধা দেখে ফেলে। আর স্নিগ্ধা এটা দেখে দৌড়ে গিয়ে আবিরের হাত ধরে ফেলে, আর আবিরের হাত থেকে দড়িটা ফেলে দেয়। আবির স্নিগ্ধাকে দেখে বুঝতে পারে সে কি করতে যাচ্ছিল। ভালোবাসা হারানোর যন্ত্রণা থেকে বাঁচতে সে কোন পথ বেছে নিচ্ছিল আবির নিজেই বুঝতে পারেনি। স্নিগ্ধা চিল্লানি দিয়ে বলে, কি করতে যাচ্ছিলেন আপনি? এই কঠিন গুনাহ করার চিন্তা আপনার মাথায় কেন এলো? আবির স্তব্ধ হয়ে গেল নিজের কাজেই, তাই সে চুপ করে আছে। স্নিগ্ধার চিল্লানিতে আবিরের মা এসে পড়ে। স্নিগ্ধার মা আসতে পারেনি, তিনি বিছানা থেকে উঠতে পারেন না, 5 দিন আগে অপারেশন হয়েছে তাই। কিন্তু তিনি পাঠিয়েছেন বোনকে দেখার জন্য। বাইরে স্নিগ্ধা চিল্লাচ্ছে কেন? আবিরের মা কিছু বলবে, কিন্তু তার আগেই আবির তার মার হাত ধরে বলে, মা, আমি তোমার কাছে কিছু চাইবো, দেবে প্লিজ? স্নিগ্ধা স্তব্ধর সাথে অবাক হয়ে তাকিয়ে আছে আবিরের চোখে। স্নিগ্ধা বোঝার চেষ্টা করছে আবির কি করতে চাইছে, কিন্তু কিছু বুঝতে না পারলেও স্নিগ্ধা এতটুকু বুঝেছে আবির অনেক কষ্ট পাচ্ছে স্নিগ্ধার জন্য। আবিরের মা এত রাতে ছেলের এরূপ মিনতিকর কথা শুনে অবাক হয়ে একবার স্নিগ্ধার দিকে একবার আবিরের দিকে তাকায়। দুজন কেউই আজ আবিরের মা খুব অচেনা লাগছে, কারণ স্নিগ্ধা আবিরের ভালোবাসার কথা একরকম এড়িয়ে চললেও আবিরকে সবসময় হাসি খুশি রাখার দায়িত্ব স্নিগ্ধার থাকতো। আর যত কষ্টই থাকুক, আবিরের স্নিগ্ধার সামনে থাকলে তার মুখে হাসি লেগে থাকতো। কিন্তু আজ আবিরের মা দুজনের মুখে অন্ধকার ছায়া দেখতে পাচ্ছে, যেখানে অন্ধকারে হাসি নামক জিনিসটা লুকিয়ে গেছে। আবির তার মাকে চুপ থাকতে দেখে বলল, মা, চুপ করে আছো? এই প্রথম চাইছি তোমার কাছে কিছু, দেবে না ছেলেকে বলো? বলতে বলতেই আবিরের চোখে পানি এসে পড়ে। হ্যাঁ আবির। আবির কাঁদছে। একমাত্র সেই জানে আজ সে কি চাইবে, আর সেটা তার মার দিতেও যে কত কষ্ট হবে। কাঁদতে কাঁদতে মনে মনে বলে আবির। আবিরের মা ছেলের চোখে পানি দেখে বুকে ধক করে ওঠে। সাথে সাথেই ছেলেকে জড়িয়ে ধরে বলে, বাবা, তুই যা চাইবি তাই দেব। কি চাই তোর, বল আমায়। কি হয়েছে তোর, বল। স্নিগ্ধা অবাকের শীর্ষে ফ্যালফ্যাল করে তাকিয়েছিল এতক্ষণ আবিরের মুখের দিকে, কিন্তু এখন আবিরের চোখের পানি দেখে স্নিগ্ধার মরে যেতে ইচ্ছে করছে সেই পানিতে। কারণ ওই চোখের পানির কারণ যে স্নিগ্ধা নিজেই। কিন্তু স্নিগ্ধা ঠায় দাঁড়িয়ে আছে দেখার জন্য কি চাইবে আবির তার মার কাছে। আবির তার মাকে ছাড়িয়ে একটু দূরে দাঁড়িয়ে নিজের মার চোখের দিকে তাকিয়ে চোখ মুখ শক্ত করে বলল, মা, স্নিগ্ধা অন্য একজনকে ভালোবাসে, তাকে বিয়েও করেছে। তাই আমি চাই তুমি এক্ষুনি স্নিগ্ধাকে বাড়ি থেকে বের করে দাও।
এক্ষুনি মানে এক্ষুনি। আর যদি তা না হয় তো নিচ থেকে স্নিগ্ধার ফেলে দেওয়াটা দড়িটা হাতে নিয়ে বলে, যদি তা না হয় তাহলে আমি সুইসাইড করবো এক্ষুনি। আবিরের মা ধপ করে নিচে বসে যায় ছেলের মরার কথা শুনে। তিনি বুঝেছিলেন কিছু হবে, কিন্তু এমন কিছু হবে কল্পনাও তিনি করেননি। স্নিগ্ধা স্তব্ধ এর সীমানায় তাকিয়ে আছে আবিরের দিকে। কি বলল আবির? সে বিশ্বাস করতে পারছে না। একবার আমার কথা শুনেই দেখতে আবিরদা। মনে মনে আবির তার মাকে বলল, কি হলো মা, কিছু বলছো না কেন? তিনি এবার ছেলের কষ্ট বুঝতে পারলেন, কি জন্য ছেলের মুখটা অন্ধকার দেখেছেন তিনি। সবার আগে আবিরের মা জানে যে আবির স্নিগ্ধাকে ঠিক কতটা ভালোবাসে, আর আবির স্নিগ্ধার খারাপ চাইবে না তাও জানে। তাই তিনি ভেবেচিন্তেই স্নিগ্ধাকে বললেন, স্নিগ্ধা তুমি চলে যাও, ভালো থাকো, আর এ বাড়িতে এসো না তুমি। আমাদের ভালোবাসার দাম দিতে পারোনি, ভুল করেছ তুমি, চরম ভুল। একদিন ঠিক বুঝতে পারবে কি হারিয়েছ তুমি। আর তোমার মার চিন্তা করো না, আবির আমি যতদিন বেঁচে আছি আগলে রাখবো আমার বোনকে। স্নিগ্ধা চিৎকার দিয়ে কান্না করে দেয়, আর আবিরের মা পায়ে ধরে বলে, কি বলছো বড় মা তুমি? আমি কোথাও যাব না, তোমরা আমার কথাটা শোনো প্লিজ। আবির স্নিগ্ধার দুই বাহু শক্ত করে ধরে উঠিয়ে বলে, আমায় ভালোবাসিস না, মানুষ তো ভাবিস। যদি একটা মানুষ এর মরণের কারণ না হতে চাস, আমায় জীবিত দেখতে চাস, তাহলে চলে যায় এক্ষুনি। স্নিগ্ধা ভাবতে পারেনি আবির তাকে এভাবে বলবে। আবির স্নিগ্ধার শেষ ভরসা ছিল, কিন্তু সেই আবির তার কথাটাও শুনতে চাইছে না। স্নিগ্ধা বুঝতে পেরেছে ঠিক কতটা কষ্ট পেয়েছে আবির। আবির স্নিগ্ধাকে আবার বলে, তুই যাবি নাকি আমি আমার ব্যবস্থা করব? চিল্লিয়ে বলে আবির। স্নিগ্ধা একবার তার বড় মার দিকে তাকিয়ে তারপর আবিরের দিকে তাকিয়ে বলে, জীবনে একটা ভুলের শোধ তোমাদের হারিয়ে দিতে হবে। জানলে কোনোদিনও এমন ভুল করতাম না, কিন্তু কি জানো, নিজের মাকে বাঁচানোর লোভ সামলাতে পারিনি। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, মাকে এসবের কিছুই বলো না, মা কষ্ট পাবে। আসি। আবির স্নিগ্ধার শেষ কথাগুলি বুঝতে পারে না, কিন্তু কষ্টে তার বুক ফেটে যাচ্ছে। কিন্তু এটাই যে চায় স্নিগ্ধা। আবিরের মা আর নড়ে চড়ে না বসে এভাবেই বসে আছে। তিনি বিশ্বাস করতে পারছেন না স্নিগ্ধা তার ছেলের সাথে এমনটা করেছে। ভালো তো কম বাসেনি আর স্নিগ্ধাকে, তাও কোথাও একটা কিছু থেকেই যায় আবিরের মার মনে। স্নিগ্ধা পাহাড় সমান অভিমান নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়, শুধু মাকে এক নজর দূর থেকে দেখে। এই মার জন্যই তো এসব ভাবছে আর হাঁটছে, আর অঝোর ধারায় চোখের পানি পড়ছে, কিন্তু এই কান্নার কোনো শব্দ হচ্ছে না। কোথায় যাবে, কি করবে, এসব ভাবছে না স্নিগ্ধা। ভাবছে তাকে বড় মা আর আবির ভুল বুঝলো, এসব ভাবছে আর অজানা গন্তব্যে হাঁটছে। এমন সময় স্নিগ্ধার হাঁটার মাঝেই হুড়মুড়ি এক লোক দৌড়ে এসে স্নিগ্ধার সামনে দাঁড়ায় আর বলতে থাকে, আপনাকে কিছু বলার আছে, প্লিজ শুনুন। স্নিগ্ধা হঠাৎ করে কেউ সামনে আসায় ভয় পেয়ে অনেকটু পিছিয়ে যায়। লোকটা আর কিছু বলার আগেই কিছু গার্ড টাইপ লোক এসে বলে, ভয় পাবেন না ম্যাম। এটুকু বলেই লোকটার মুখ চেপে ধরে নিয়ে যেতে থাকে। গার্ড টাইপ লোকগুলো। স্নিগ্ধার শরীর ভয়ে থরথর করে কাঁপতে থাকে, নড়াচড়া ভুলে গেছে, কি হয়ে গেল বুঝতে পারছে না। যাই হোক, স্নিগ্ধা খুব ভয় পেয়েছে। এভাবে এত রাতে একা একটা মেয়ে, তারপর আবার এইসব। হঠাৎ স্নিগ্ধার কাঁপাকাঁপির মধ্যেই কেউ তার হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। স্নিগ্ধা এবার ভয়ে সেন্সলেস হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠেই স্নিগ্ধা মাথা ধরে নিচু হয়ে বসে আছে। আশেপাশে দেখেই বুঝে যায় সে কোথায় আছে, তাই সে চুপচাপ বসে আছে। ঘুম হয়েছে? ও, তো আপনি আমার হাত ধরেছিলেন আমায় অজ্ঞান করার জন্য? দেখো কে অজ্ঞান করার জন্য হাত ধরে? আমি তো আমার বউ বিপদে ছিল, তাকে বাঁচাতে হাত ধরেছি। ফালতু কথা একদম বলবেন না। কে আপনার বউ? হ্যাঁ, আপনার জন্য, আপনার মতো বজ্জাত ছেলের জন্য আমাকে আবির বাসা থেকে তাড়িয়ে দিয়েছে। কেন এনেছেন আমাকে এখানে? আর বিপদের কথা বলছেন, সেটার জন্য আপনিই দায়ী। হ্যাঁ, আমার জন্য এমন হয়েছে, তাই আমি আমার বউকে নিয়ে এসেছি, ব্যাস শেষ। খুব শখ না আমায় বউ বলার? আজ থেকে তোর জীবন তেজপাতা বানিয়ে ছাড়ছি। তো আমার নাম স্নিগ্ধা না, দেখে নিস। রাহুল তো তুই তকারি শুনে আর স্নিগ্ধার চিল্লানি শুনে রেগে ফায়ার। স্নিগ্ধাকে এক টানে দেওয়ালে মিশিয়ে নিয়ে স্নিগ্ধার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। স্নিগ্ধা ভয়ে চোখ খিঁচে বন্ধ করে বিড়বিড় করতে থাকে, আল্লাহ, এই হারামি না জানি কি করে, এখন কিন্তু একবার বাঁচিয়ে দাও, এর শিক্ষা দিয়েই ছাড়বো আমি। যা শিক্ষা পারো দাও, দেখি তুমি কি করতে পারো। এখন নিচে আসো, 1 মিনিট লেট হলে। ওই দিনের কথা মনে আছে? হ্যাঁ হ্যাঁ, লেট করব না।
গুড গার্ল, কিন্তু এখন না বললে আমার জীবন তেজপাতা করবে, তো আমায় ভয় পাচ্ছ কেন? গা জ্বলে যাচ্ছে এই লোকের ছোঁয়াতে, শয়তানি হাসিতে আমার। দেখিস কি করি তোকে, কিন্তু এখন লেট করা যাবে না, কে জানে পরে আমার সারা শরীর পুড়িয়ে দেবে। বলেই দৌড় ওয়াশরুম। রাহুল ডাইনিংয়ে বসে অপেক্ষা করছে স্নিগ্ধার। কিছুক্ষণ পর উপরে তাকাতেই দেখে স্নিগ্ধা আসছে। স্নিগ্ধা একটা কালো রঙের শাড়ি পরেছে, দুধে আলতা গায়ে রং ফুটে উঠেছে শাড়িটা। রাহুল তাকিয়ে আছে হাঁ করে, কিন্তু স্নিগ্ধা রাগে ফেটে যাচ্ছে। ডাইনিং এর সামনে এসেই রাহুলকে জিজ্ঞেস করে, আপনার চেঞ্জিং রুমে শাড়ি ছাড়া কিছু নেই কেন? কেন কেন প্রবলেম? আর শাওয়ার নিয়েছো কেন তুমি? তুই যে টাচ করেছিস আমার শরীরে, তাই শাওয়ার নিতে বাধ্য হয়েছি, মনে মনে বলল। হ্যাঁ প্রবলেম, আমি শাড়ি পরতে পারি না, আর চেঞ্জিং রুমে শাড়ি ছাড়া আর কিছুই নেই। ওই দিন তো ড্রেস ছিল, আমি দেখেছিলাম, ওইগুলো কই? ওইগুলো ফেলে দিয়েছি। আর প্রবলেম থাকলে শাড়িই পরতে হবে তোমার, তাই শিখে নাও। তোর মতো ছেলের সাথে কথা বলাই জাস্ট পাপ। উফ। তারপর দুইজনই ব্রেকফাস্ট করে নেয়। স্নিগ্ধা উপরে চলে যায় ব্রেকফাস্ট করে, রাহুলও ছাদে চলে যায়। অনেকক্ষণ ছাদে দাঁড়িয়ে থেকে নিচে যায়। রুমে গিয়ে দেখে স্নিগ্ধা ফ্লোরে বসে হাঁটুতে মুখ গুজে শব্দ করেই কান্না করছে। দেখেই রাহুল দৌড়ে যায় স্নিগ্ধার কাছে। যদিও রাহুল স্নিগ্ধ কান্নার কারণ জানে, তাও জিজ্ঞেস করে, কি হয়েছে স্নিগ্ধা, কাঁদছো কেন? কেন রাহুল চৌধুরী, আপনি জানেন না কেন কান্না করি আমি? জানি তো, কিন্তু কিন্তু কি? কেন এমন করলেন আমার সাথে? কেন একটু ক্ষমা করে দিলে কি হতো বলতে পারেন? রাহুল স্নিগ্ধার এরূপ কথা শুনে স্নিগ্ধাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। স্নিগ্ধাও কিছু বলল না, কেঁদেই যাচ্ছে। কান্না করো না প্লিজ, তুমি ভুল করনি, সব ভুল আমি করেছি। হ্যাঁ আপনি করেছেন, সব আপনি করেছেন। কেন করেছেন? হ্যাঁ? রাহুলের পিঠে কিল থাপ্পড় দিয়ে স্নিগ্ধা বলতে থাকে, হ্যাঁ আমি করেছি, এখন কান্না থামাও। স্নিগ্ধাকে ছেড়ে চোখের পানি মুছে দিয়ে বলল রাহুল। অনেকক্ষণ পর স্নিগ্ধা শান্ত হয়ে কি যেন ভেবে রাহুলকে জিজ্ঞেস করলো, আপনি অফিস যান না? এখনো বাসায় কেন? আপনি অফিসে যাবেন না? তুমি যাওয়ার ওয়ে রাখোনি। স্নিগ্ধার দিকে তাকিয়ে হালকা হেসে বলল, মানে কি? এই বরযাত্রা সারাক্ষণ বাসায় থাকলে আমি পালাবো কি করে? মনে মনে বলল, কেন, সাধারণ একটা বিষয়ের জন্য আপনি অফিস যাওয়া বন্ধ করে দিয়েছেন? এখনো বোঝনি তুমি, এটা সাধারণ বিষয় না। তুমি পুরো অফিসে পোস্টার লাগিয়েছো আমি ধর্ষক। তারপর ইম্পর্টেন্ট একটা মিটিংয়ে ক্লায়েন্টদের সবার সামনে হুট করে ঢুকেই বলেছো আমি নাকি তোমাকে ধর্ষণ করেছি। ওই দিন থেকে আজ পর্যন্ত বাইরে বের হতে পারিনি। মিটিংয়ে থাকা কিছু শত্রু এটা বাইরে ছড়িয়ে দিয়েছে এমনভাবে যে মিডিয়া নিউজের লোক পর্যন্ত পড়ে গিয়েছে। এসব থেকে বাঁচার জন্য লুকিয়ে থাকতে হচ্ছে। এই যে বাড়িটা, এটা অন্য বাড়ি আমার, নিজের বাড়ির সামনে এখনো মিডিয়া ভরে আছে, বুঝতে পারছো? তাই ম্যাটারটা সাধারণ বড় না। এখন তো নিজের উপর স্যারের থেকে বেশি ঘৃণা হচ্ছে, আর আমি শুধু আমারটাই বুঝে যাচ্ছি, মনে মনে বলল। আর হ্যাঁ, তোমাকে বোঝাতেই আমি তোমার সাথে ওই বাজে কাজ করতে হয়েছে, কিন্তু আমার মাথায় ছিল যে কোনো মেয়ের সাথে আমি বিয়ে করব না, বিয়ে করে এমন করতে পারি না। আর তুমি কি জঘন্য কাজ করেছো সেটা বোঝানোর এর থেকে বড় ভালো কিছু ছিল না আমার কাছে। তাই তোমাকে তুলে এনে বলেছিলাম, মনে আছে, একটা পেপারস দিয়ে সাইন করে ছেড়ে দেব। ওইটা কাবিননামা ছিল, তুমি আমার ভয়ে না দেখেই সাইন করেছিলে। পরে যা হয়েছে তা তোমার চোখে ধর্ষণ হলেও আমার চোখে না। তোমাকে যেমন শাস্তি দিয়েছি, আমায় ধর্ষক বলার বিয়েও করেছি আমি, ব্যাস। চোখ দুটি লাল করে রাগে ফুঁসতে ফুঁসতে বলল রাহুল কথাগুলো। আর যাই বলি না কেন, আপনাকে আর ধর্ষক বলবো না, প্রমিস। আস্তে করে নিচের দিকে তাকিয়ে বলে স্নিগ্ধা। সন্ধ্যার দিকে আজানের শব্দে স্নিগ্ধার ঘুম ভাঙে। উঠে দেখে রুম ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে। তাড়াতাড়ি উঠে লাইট অন করে ভয়ে আর রাহুলকে এদিক ওদিক খুঁজতে থাকে। বারান্দায় না পেয়ে স্নিগ্ধার কেন যেন ভয় করে রাহুলকে দেখতে না পেয়ে। তাই রুম থেকে বেরিয়ে রাহুলকে ডাকতে থাকে, রাহুল। ইয়া আল্লাহ, নাম নিয়ে কেন ডাকছি? স্যার শুনলে না জানি আবার কি করে। ঠোঁটে হাত দিয়ে ডাকে, কিন্তু গেল কোথায় স্যার? আমার ভয় করছে একা একা, আর কাউকে তো দেখতে পাচ্ছি না। এসব বলতে বলতে হাঁটছিল স্টাডি রুমে। নজর পড়ে স্নিগ্ধার। তাড়াতাড়ি যায় স্টাডি রুমে। এদিক ওদিক তাকিয়ে দেখে বেরোতে গেলে স্নিগ্ধার মনে হয় নিচে কিছু আছে, তাই আবার পেছনে তাকায় আর দেখে রাহুল নিচে পড়ে আছে। স্নিগ্ধা দৌড়ে যায় রাহুলের কাছে। রাহুলের মাথাটা কোলে নিয়ে ডাকতে থাকে স্নিগ্ধা,
এই স্যার জি, কি হয়েছে আপনার? নিচে পড়ে আছেন কেন? স্নিগ্ধা এবার ভালো করে দেখে আশেপাশে সব উল্টাপাল্টা হয়ে আছে। রাহুলের হাতেও রক্ত শুকিয়ে আছে। স্নিগ্ধা ভাবছে রাহুল জ্ঞান হারিয়েছে, তাই রাহুলকে দেখে দৌড়ে পানি মুখে গুজে এনে রাহুলের মুখে ছিটিয়ে দেয়। পানি মুখে দেওয়ার সাথে সাথে রাহুল ধরপড়িয়ে ওঠে আর সামনে তাকিয়ে দেখে স্নিগ্ধা আতঙ্কিত হয়ে চেয়ে আছে তার দিকে। কি করছো তুমি? এভাবে কেউ ঘুম থেকে ওঠায়? পুরা ভিজিয়ে দিয়েছ। বিরক্ত লুক নিয়ে। আপনি ঘুমিয়েছিলেন? অবাক হয়ে। হ্যাঁ, তুমি কি ভেবেছ? আমি ভেবেছি হাতের ব্যথায় অজ্ঞান হয়ে গেছেন। তাই তো। তাই তুমি পানি দিয়েছো, তাই তো? আল্লাহ, এই মেয়ের বুদ্ধি কি! হ্যাঁ, লাইক রিয়েলি? সামান্য হাতের ব্যথায় কেউ অজ্ঞান হয়ে যায়? শুনেছো কোথাও? সরি, আমি আসলে ভয় পেয়ে গিয়েছিলাম আপনাকে না দেখতে পেয়ে, আর এখানে এভাবে পড়েছিলেন তাই মনে করেছি অজ্ঞান হয়ে গেছেন। স্নিগ্ধার কথা শুনে রাহুলের বিরক্তি চলে গেল। তাও ঝাড়ি দিয়ে বলল, ওকে, ভিজিয়েছে যখন এখন মুছে দেবে, চলো। আমি আচ্ছা চলুন। রাহুল স্নিগ্ধার হাত ধরে টেনে রুমে নিয়ে যায় আর টাওয়াল হাতে দিয়ে বলে, নাও মুছে দাও। বাধ্য মেয়ের মতো স্নিগ্ধাও মুছে দিল রাহুলের মুখটা। নিন, হয়ে গেছে। রাহুল কিছু না বলে বেডে শুয়ে পড়ে চোখ বন্ধ করে। কি হলো? কিছু বলল না কেন? স্নিগ্ধা দেখছে রাহুলকে ভালো করে, আগে এত ভালো করে দেখেনি রাহুলকে। এমন শান্ত মুখ, যেন ভাজা মাছ উল্টে খেতে পারে না। ঠোঁটে তো মনে হচ্ছে পিঙ্ক লিপস্টিক লাগিয়েছে। চোখ তো এক একটা রসগোল্লার থেকেও বড়। আর চামড়া তো, নিজের দিকে একবার তাকিয়ে, চামড়া তো আমার থেকেও সুন্দর, কিন্তু মনটা আমার থেকেও খারাপ। আমায় একটু দয়া করলো না? বিড়বিড় করে এগুলো বলেই চলে যেতে যায় স্নিগ্ধা, কিন্তু মনে করে আবার রাহুলের সামনে যায় আর আস্তে করে কপালে হাত দেয়। আরে, ওনার তো জ্বর এসেছে, তাই তো এভাবে শুয়ে পড়েছে। আমার বোঝা উচিত ছিল। স্নিগ্ধা কিছুটা চিন্তিত হয়ে পড়ে রাহুলের জ্বর দেখে। এখন কি করব? আমি এই বাড়িতে তো স্যার আর ছাড়া কেউ নেই। অনেক ভেবে বাটিতে পানি এনে রাহুলের মাথায় জলপট্টি দেয় স্নিগ্ধা। এর মাঝে স্নিগ্ধা একবার মেন ডোর খোলা কিনা দেখতে গিয়েছিল, কিন্তু ঠিক কোনো দিক থেকে বন্ধ। স্নিগ্ধার মাথায় ঢোকেনি, তাই আবার এসে জলপট্টি দিতে থাকে রাহুলের মাথায়, আর হাতটাও যতটুকু পেরেছে ক্লিন করে দিয়েছে। রাহুলের সেবা করতে করতে স্নিগ্ধা রাহুলের পাশে ঘুমিয়ে পড়ে। সকালে স্নিগ্ধার আগে ঘুম ভাঙে রাহুলের। পাশে তাকাতেই দেখে স্নিগ্ধা মনের শান্তিতে ঘুমাচ্ছে। আর পারবে না বউ, আজ থেকে তুমি আমার প্রেমে পড়ে এই শান্তির ঘুম ঘুমাতে পারবে না, ঠিক আমার মতো। আমি তোমার প্রেমে পড়ে ঘুমাতে পারি না। রাহুল বিড়বিড় করে কথাগুলি বলেই কপালে হাত দেখে একটা জলপট্টি। এটা দেখে বুঝতে পারে তার জ্বর এসেছিল। রাহুলের বিড়বিড় করা কথা শুনে ঘুম ভেঙে যায় স্নিগ্ধার। পাশে তাকিয়ে দেখে রাহুল হাতে জলপট্টি নিয়ে তার দিকে কেমন সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা দেখা মাত্র স্নিগ্ধা লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে পড়ে। কি হয়েছে? এমন করে তাকিয়ে আছেন কেন? অবাক হয়ে। না মানে, তুমি কি আমার সেবা করেছিলে? না, করতে পারো, কিন্তু কাল তো বলেছিলে আমার কি কি জানি হাল করবে, তো আজ সেবা কেন করলে? স্নিগ্ধা কি বলবে ভেবে না পেয়ে বলে, আমার খিদে পেয়েছে, কাল থেকে না খাইয়ে রেখেছেন, তার উপর আপনার সেবা করেছি বলে কথা শোনাচ্ছেন। আজব মানুষ, বলে হনহন করে চলে গেল ওয়াশরুমে। মাত্র শুরু বউ, দেখো আর কি কি করাই তোমাকে দিয়ে। ডেভিল মার্কা হাসি দিয়ে বলে। স্নিগ্ধা ওয়াশরুমে গিয়ে হাঁপ ছেড়ে বাঁচল। ঠিকই তো বলেছে, সারা রাতে কিনা আমি এই বরযাত্রার সেবা করেছি, কিন্তু রাতে তো টেনশন হচ্ছিল খুবই, বরযাত্রার জ্বর এসছে দেখে। আর এখন রাগ লাগছে। উফ, আমি অতি শোকে মেন্টাল হয়ে গেছি। কি গো বউ, একা একা ফ্রেশ হচ্ছে কেন? আমাকে ফ্রেশ করিয়ে দেবে কি? আমার দেখা দেখি এই বরযাত্রাও পাগল হয়ে গেল নাকি? আল্লাহ, আমাকে এই বরযাটের হাত থেকে বাঁচাও। রাহুল টোকা দিতেই আছে দরজায়। ও মাই লাভলি ওয়াইফ, খোলো প্লিজ। স্নিগ্ধা রাগে গজগজ করতে করতে দরজা খুলে ওয়াশরুম থেকে বের হয়। কি হয়েছে আপনার? এমন চিল্লাচিল্লি কেন করছেন? সকাল সকাল কি কিছু খেয়েছেন নাকি? ওয়াইফ, তোমার নেশা যথেষ্ট, আর কিছু খাওয়া লাগে না। স্যার, আমায় ফ্রেশ হতে দিন, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমি খাবো। রাহুলের খুব হাসি পাচ্ছে স্নিগ্ধার হাল দেখে। বেচারি সকাল সকাল রাহুলের এই রূপ নিতে পারছে না। ওকে, বাট আমায় ফ্রেশ করে দিতে হবে, না হলে কিচ্ছু করতে পারবে না তুমি। বলো রাজি? আমি পারবো না। ওকে ফাইন, না খেয়ে থাকো তবে। একদিনেই খেতে দিচ্ছেন না, আর সারা জীবন কি করবেন আল্লাহ জানে। আর আপনি বলেন আমাকে ছেড়ে না যেতে? থাকবো না আমি আপনার সাথে।
স্নিগ্ধার কথা শুনে রাহুল রেগে বলল, তোমাকে বলেছি না ফ্রেশ করিয়ে দিতে? দিচ্ছি দিচ্ছি তো। স্নিগ্ধা বারান্দায় দাঁড়িয়ে বাইরে দেখছিল। রাহুলের চিল্লানি শুনে ভেতরে এলো। কি হয়েছে স্যার? হোয়াট দ্য হেল? তুমি কয়দিন আমার অফিসে স্টাফ ছিলে? মাত্র একদিন, ওই একদিনেই তো স্যার ডাকনি, তো এখন কোন জন্মে সম্মান দিচ্ছ যে স্যার স্যার করছো? আর একবার স্যার করলে কি করব নিজেও জানি না। স্নিগ্ধা একটু থতমত খেয়ে গেল। ওকে স্যার, মানে আর বলবো না। ওকে, এখন হাজবেন্ডের মাথা ব্যথা করছে, টিপে দাও। আল্লাহ, আর কি করাবে আমাকে দিয়ে এই বজ্জাতটা? আর আমি কিছুই করতে পারছি না বজ্জাতটার। পালাতে তো হবেই আমাকে এখান থেকে। দিচ্ছি। স্নিগ্ধা রাহুলের মাথায় হাত দিয়েই বুঝলো রাহুলের জ্বর কমেনি, বরং বেড়েছে। আপনার তো জ্বর কমেনি। আমি তো আপনার নর্মাল বিহেভিয়ার দেখে ভেবেছি কমে গেছে। স্নিগ্ধা ভালো করে তাকিয়ে দেখে রাহুল রাতের মতো ঘুমিয়ে পড়েছে। স্নিগ্ধা আশ্চর্য হলো, এত জ্বর নিয়ে কেউ এত নর্মাল বিহেভিয়ার করতে পারে? কিন্তু এভাবে থাকলে তো আরো শরীর খারাপের দিকে যাবে। স্নিগ্ধা আবারও অনেক ডাকলো রাহুলকে, কিন্তু উঠল না। স্নিগ্ধা রাতের মতোই মাথায় জলপট্টি দিতে থাকে। 1 ঘন্টা পর রাহুল ঘুম থেকে ওঠে। আশেপাশে স্নিগ্ধাকে খুঁজে না পেয়ে তাড়াতাড়ি নিচে নামে। গিয়ে দেখে স্নিগ্ধা মেন ডোরের সামনে দাঁড়িয়ে কি যেন ভাবছে। রাহুল স্নিগ্ধার পাশে গিয়ে দাঁড়িয়ে হ্যাঁচকা টানে স্নিগ্ধাকে নিজের বুকের উপর ফেলে শক্ত করে জড়িয়ে ধরে। স্নিগ্ধা তো প্রথমে ভয় পেয়ে পরে চিনে ফেলে এটা রাহুল। এখানে কি করছো তুমি? না মানে দেখছিলাম। দরজাটা কোন দিক থেকে বন্ধ? স্নিগ্ধাকে ছেড়ে হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে যায়। তুমি এখনো পালাতে চাও? সেটা তো পরে, কিন্তু আমি ডক্টরে এনার জন্য দরজা খুলতে চেয়েছিলাম, কারণ পুরো বাড়ি খুঁজে একটা ফোনও পেলাম না। ডক্টর? ডক্টর কেন? আপনি কি পাগল নাকি? এত জ্বর শরীরে আর আপনি বলছেন ডক্টর কেন? আপনি কি বোঝেন না, ফিল করেন না যে আপনার খুব জ্বর? আমার কিচ্ছু হয়নি, বুঝেছো তুমি? তুমি রুম থেকে 1 পাও নড়বে না, ক্লিয়ার? কি বলছে এই লোক? জ্বর খুব বেশি, আমি দেখেছি 100-র উপর হবে, কিন্তু এই বজ্জাত বলছে কিছু হয়নি। রোবট নাকি আল্লাহ জানে। না না, একে ডক্টর দেখাতেই হবে। প্লিজ স্যার, মানে রাহুল প্লিজ, আপনার খুব জ্বর, এভাবে থাকলে আরো খারাপ হয়ে যাবে শরীর। আপনি প্লিজ ডক্টর ডাকুন। আমি একদম পালানোর চেষ্টা করব না। আর তাছাড়া জ্বরটা তো রাত থেকে হাতেও ব্যথা পেয়েছেন, ওইটা ইনফেকশন হতে পারে চিকিৎসা না করালে। রাহুল অবাক চোখে তাকিয়ে আছে স্নিগ্ধার দিকে। তার জন্য স্নিগ্ধা এত ভাবছে তার বিশ্বাস হচ্ছে না। দেখো, আমি তুমি পালিয়ে যাবে তাই ডক্টর ডাকছি না এমন না। আমি না চাইলে তো তুমি রুম থেকে বেরোতেই পারবে না, এটা ক্লিয়ার হয়ে নাও। আমি ঠিক আছি, তাই ডক্টরের প্রয়োজন নেই। আমার এমন জ্বর প্রায় আসে, তুমি চিন্তা করো না। এটা কেমন কথা? আমি জানি না, আপনি ডক্টর ডাকুন প্লিজ। আমি চিন্তা না করে পারছি না, আর আমি নিজেও কিছু করতে পারছি না। আপনি তো পাগল, কিন্তু আমি পাগল না যে এত জ্বর থাকার পরেও আমি ঠিক আছি শুনে শান্ত হয়ে যাব। রাহুলের হাতে ফোন দেখে অবাক হয় স্নিগ্ধা, কারণ স্নিগ্ধা অনেক খুঁজেছে। ডক্টর রাহুলকে দেখে মেডিসিন দিয়ে যায় আর হাতে ব্যান্ডেজ করে দেয়, আর বলে মেডিসিন শেষ হলে আবার চেক আপ করিয়ে আসতে। ডক্টর চলে গেলে রাহুল স্নিগ্ধাকে জিজ্ঞেস করে, আমার জায়গায় অন্য কেউ থাকলেও কি এমন করতে, নাকি আমি স্পেশাল? হ্যাঁ, অন্য কেউ হলেও এমন করতাম, কিন্তু আপনি এটা জিজ্ঞেস করলেন কেন? না, এমনি জিজ্ঞেস করলাম। আচ্ছা আপনি বসুন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসি। খেয়ে মেডিসিন খাবেন? না, আমি নিচে গিয়ে তোমার সাথেই খাবো। দুপুর হয়ে এসেছে, তুমিও খাবে, চলো। স্নিগ্ধা শুধু অবাক হচ্ছে, কি করে এত নর্মাল রাহুল এত জ্বর থাকার পরও? সত্যি রাহুলকে রোবট মনে হচ্ছে স্নিগ্ধার। হ্যাঁ চলুন। তারপর রাহুল আবার স্নিগ্ধাকে খাইয়ে দিতে বলে। স্নিগ্ধাও খাইয়ে দেয়, কিছুই করার নেই, নিজেও খায়। রাহুলকে মেডিসিন খাইয়ে দেয়। স্নিগ্ধা এবার অবাক হয় যে খাবার বানায় কে, টেবিলেই বা কোন সময় খাবার রাখে। কিন্তু পরে ভাবে এই বজ্জাতের দ্বারা সব সম্ভব। স্নিগ্ধা রাহুলকে কি যেন ভেবে জিজ্ঞেস করে, আচ্ছা আপনার ফ্যামিলির সবাই কই? কাউকে তো দেখি না, ওরা কি এ বাড়িতে থাকে না? আমার ফ্যামিলি নেই। হ্যাঁ, ফ্যামিলি বাদে সবাই আছে। মানে কি, কেউ নেই আপনার? নিজের কাছে এনে স্নিগ্ধাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। স্নিগ্ধাও কেন যেন কিছু বলতে পারে না। শুয়ে রাহুল বলে, মানে হচ্ছে আমার বাবা যখন আমি ক্লাস 10-এ পড়ি তখন মারা যায়।
আমার কোনো ভাই বোন নেই। আর মা? আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে স্নিগ্ধা। মা একজনকে ভালোবেসে চলে যায় আমায় ছেড়ে। আসলে আমার মা খুব স্মার্ট ছিল সব দিক থেকে, পারফেক্ট যাকে বলে। ইউনো, যখন বাবা মারা যায়, বাবার এত বড় ব্যবসা মাই দেখাশোনা করে। কারণ আমি অনেক ছোট তখন, আমার পক্ষে সব সামলানো সম্ভব ছিল না। আর মা বাবার এত কষ্টে গড়ে তোলা ব্যবসা ডুবতে দিতে চায়নি, তাই নিজেই সব বুঝে নেয়। আর আমায় পড়াশোনার জন্য বাইরে পাঠিয়ে দেয়। যেদিন আমি দেশে ফিরি ওই দিন মাকে দেখতে পাই একটা চিঠি, যেখানে মা লিখেছিল মা একজনকে ভালোবাসেন, তার সাথে চলে যাচ্ছেন অনেক দূর। আমার সামনে তিনি বলতে পারতেন না এই কথা, তাই চিঠি লিখে চলে গিয়েছিলেন। আমিও মাকে আর খুঁজিনি। মা হয়তো লজ্জা পেয়েছিল। একজন ছেলের মা হয়ে অন্য কাউকে ভালোবাসি বলতে নিজেরই ছেলের কাছে, তাই লজ্জা পাচ্ছিল। তাই আমিও আর খুঁজিনি মাকে। তারপর থেকে ফ্যামিলি নামের মানুষগুলির সাথে আমি আর কোনো যোগাযোগ রাখিনি। ফুফি আন্টি, মামা কাকু, ভাই বোন কারোর সাথে না। ওরা যোগাযোগ করতে চেয়েছে, কিন্তু আমি সব যোগাযোগ মাধ্যম বন্ধ করে দিয়েছি। তাই ফ্যামিলির মানুষদের সাথেও যোগাযোগ রাখিনি। ভালোবাসলে তো ঠিক ভুল থাকে না। ভালোবাসলে সব ভুলে, সব মায়া কাটিয়ে ভালোবাসার মানুষটার সাথে থাকা যায়। আপনার মাও তাই করেছে, সব ভুলে আপনার মায়া কাটিয়ে ভালোবাসার মানুষের সাথে থাকতে চেয়েছে। মাকে আমি ক্ষমা করে দিয়েছি। তাহলে ফ্যামিলির কারোর সাথে যোগাযোগ করেন না কেন? ওরা এক একজন আমার প্রপার্টিজের দিকে নজর। আমাকে কেউই ভালোবাসে না, সব প্রপার্টির জন্য আমার পেছনে লেগে থাকতো। বুঝতে পেরে আমি দূরে চলে আসি। আসলে ফ্যামিলির মানুষ বাইরের অচেনা মানুষের থেকেও খারাপ হয়, নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। আমিও তো বাইরের মানুষ, আমিও খারাপ। বিয়ে করেছেন কেন? আমি ফ্যামিলির মানুষ খারাপ বলেছি। হ্যাঁ, যে ছেলে ফ্যামিলির মানুষকে খারাপ বলতে পারে, সেই ছেলের সাথে আমি এত কিছু করেছি, তো আমাকে কি? আর বলতে পারেনি স্নিগ্ধা। রাহুল নিজের ঠোঁট চেপে ধরে স্নিগ্ধার ঠোঁটে। স্নিগ্ধা কল্পনাও করেনি এত সিরিয়াস কথার মধ্যে রাহুল এমন করবে। স্নিগ্ধা নড়াচড়াও করতে পারছে না। অনেক চেষ্টা করার পরেও আর না পেরে চোখ বন্ধ করে নেয় স্নিগ্ধা। রাহুল দুহাত দিয়ে স্নিগ্ধাকে আগেই আশ্রয়পৃষ্ঠে জড়িয়ে ধরেছিল, যার জন্য স্নিগ্ধা নড়তে পারেনি। রাহুল অনেকক্ষণ পর ছেড়ে বলে, আমার ফ্যামিলির মানুষদের সাথে নিজের তুলনা করতে যেও না, ভালো হবে না বলেই রাহুল উঠে চলে যায়। এইদিকে আবিরের মা আজ আর না পেরে আবিরের এক বন্ধুকে খবর দিয়ে এনে দরজা ভাঙিয়েছে। আবির বাবা, দরজা খুলিস না কেন? আসিফ অবাক হয়ে তাকিয়ে আছে আবিরের দিকে। আবির তার মাকে দেখে ঝাঁপিয়ে পড়ে মার বুকে। চিল্লিয়ে কান্না করতে থাকে আবির আর বলে, মা আমি আর বাঁচবো না, আমাকে এনে দাও স্নিগ্ধাকে। মা প্লিজ মা, এনে দাও, আমি যে পারবো না স্নিগ্ধাকে ছাড়া থাকতে, আমি মরে যাব। আসিফের চোখ ভিজে এলো বন্ধুর কান্না দেখে। আবির তার মাকে ধরে ইচ্ছে মতো কাঁদছে। আবিরের মাও কাঁদছে। একসময় আবির সেন্সলেস হয়ে যায়। আফিস কোন রকমে আবিরের মাকে শান্ত করে, আবিরকে নিয়ে হসপিটালে যায়। এতদিন রুমে না থেকে থাকায় আবিরের অবস্থা খারাপ। আন্টি আপনি প্লিজ কান্না বন্ধ করুন, ডক্টর দেখছে আবিরকে, কিচ্ছু হবে না ওর। 8 দিন ধরে বের হয় না রুম থেকে আমার ছেলেটা। স্নিগ্ধা কি করে পারলো এমনটা করতে? আন্টি, আমরা যারা দেখেছি তা সত্যি হয় না। আপনি বাসায় যান আন্টি, ছোট মা তো একা, উনি আরো অসুস্থ হয়ে পড়বে আপনাকে না দেখলে। আমি আবিরের সাথে আছি। আবিরের মাকে এক প্রকার জোর করেই বাসায় পাঠিয়ে দেয় আসিফ। স্নিগ্ধা, রাহুল দাঁড়িয়ে আকাশ দেখছে আর রাহুল বসে স্নিগ্ধাকে দেখছে। হালকা বাতাসে স্নিগ্ধার চুলগুলি উড়ছে, সেদিকেই তাকিয়ে আছে রাহুল। এমন সময় কল আসে একটা। রাহুল সাইডে গিয়ে একটা কল পিক করে। স্নিগ্ধার সেদিকে খেয়াল নেই, সে আকাশ দেখতে ব্যস্ত। কিন্তু রাহুলের কল পিক করার সাথে সাথেই মুখটা অন্ধকার হয়ে এলো। রাহুল ফোনটা কেটে দিল। আর লুকোবে না স্নিগ্ধাকে, আজ সব বলবে বলেই রাহুল পেছনে ফিরে দেখে স্নিগ্ধা এখনো আকাশের দিকেই তাকিয়ে আছে। রাহুল ডাক দিল স্নিগ্ধাকে, কিছু বলবেন? কি হয়েছে বলেন, এমন কেন দেখাচ্ছে আপনাকে? হঠাৎ যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। ভালোবাসি, সম্মানও করি, কিন্তু সেটা ভাই হিসেবেই। চেয়েও ভালো কোনোদিন বাঁচতে পারিনি, কেন জানি না। আমি তোমাকে কিছু বলতে চাই স্নিগ্ধা। জানি তুমি আমায় খারাপ ভাববে, আমি ঠিক করিনি, বলবে, কিন্তু তুমিই তো বলেছিলে না
ভালোবাসায় ঠিক ভুল থাকে না, শুধু ভালোবাসার মানুষটার সাথে থাকতে ইচ্ছে করে। আমিও তাই করেছি। তাই প্লিজ আমায় ভুল বুঝো না, প্লিজ আমায় ক্ষমা করে দিও প্লিজ। স্নিগ্ধা অবাক হয়ে শুধু তাকিয়ে আছে রাহুলের মুখের দিকে। রাহুল বলতে শুরু করলো একটা বড় সড় শ্বাস ফেলে। ওই দিন যখন তুমি ইন্টারভিউ দিতে এসেছিলে আমার অফিসে, আর আমি তোমায় দেখেছিলাম, আমার মনে হয়েছিল আমার শূন্য দুনিয়ায় এক আলোর ঝলক দেখেছিলাম। মন বারবার বলছিল তুমি আমার খুব আপন। আমার মুখে হাসি ফুটে উঠেছে, কিন্তু তোমার মুখে ছিল দুশ্চিন্তায় ভরপুর। তাই তোমার সামনে বসেই ঠিক করি তোমার সব চিন্তা আমি দূর করে দেব, আর তোমায় আমার দুনিয়ায় আলো বানিয়ে রাখব। তাই তোমার চাকরি কনফার্ম করে আর ওই দিনই জয়েন করতে বলি, কিন্তু তাও তোমার মুখে হাসি দেখতে পাইনি। আমি আমার কেবিনে যাই, ভাবি কিভাবে তোমার সব খবর জানা যায়। জর্ডান, একটা কাজ করতে হবে তোমাকে। ইয়েস স্যার, একটা মেয়ের সকল ইনফরমেশন চাই। ঠিকানা দিচ্ছি আমি। হয়ে যাবে স্যার, 1 ঘন্টার মধ্যে চাই। তোমার অফিসে দেওয়া ঠিকানা ওকে পাঠাই, আর 1 ঘন্টায় সব জেনে যাই তোমার ব্যাপারে। ঠিকানা থাকায় সময় লাগেনি। তারপর আমি তোমার ব্যাপারে জানতে পারি সব। তোমার বাবা নেই, মা অসুস্থ, অপারেশন করতে হবে। আমি বুঝতে পারি, তাই তোমার মুখে হাসি ছিল না। তোমাদের অবস্থা খারাপ চলছে, তুমি জব খুঁজছো অনেক দিন ধরে, আর তোমার রিলেশন আছে এক ছেলের সাথে, তোমাদের বাড়িতেই থাকে, কিন্তু জর্ডান তার নাম জানায়নি আমাকে। এটা শুনে আমার মাথায় আগুন লেগে যায় যে তোমার রিলেশন আছে, আর আমি কিছু না ভেবে প্ল্যান করি তোমায় বিয়ে করব। আর তোমার কাছে ম্যানেজারকে দিয়ে অফার পাঠাই আমাকে অফিসের সবার সামনে ধর্ষক বললে। তোমার মার অপারেশনের সমস্ত খরচ পেয়ে যাবে, তুমিও রাজি হয়ে যাও। ম্যানেজারকে বলে দাও, আর এই কাজটা করেও দাও। আমি নিজে এইসব ইচ্ছে করে করলেও বাইরের মানুষ সত্যি ভাবে, কিন্তু আমার কিছুই করার ছিল না। তারপর আমি গায়েব হয়ে যাই, না হলে মিডিয়া পাগল করে দিত। আর তুমিও টাকা পেয়েই মার অপারেশন করে ফেললে। 3 দিন তুমি ব্যস্ত ছিলে, তুমি এটা জানতেও না আমি নিজেই এসব করিয়েছি ম্যানেজারকে দিয়ে। তুমি জানতে তুমি আমার নামে মিথ্যে বলেছ। তোমার মা হসপিটালে থাকায় আমিও কিছু করিনি, তোমার উপর নজর রেখেছি। 4 দিনের দিন আমি তোমাকে তুলে আনি, আর বাকিটা তুমি জানো। আমি ওই দিন আবিরকে বিয়ের কথা বলতেই ফোন দিয়ে আনাই, কিন্তু আবিরকে দেখে আমি অনেক শক খাই, কিন্তু তাও বলে দিই বিয়ের কথাটা। কিন্তু আমি এটা জানতাম না যে তোমার এনগেজমেন্ট হয়ে গেছে আবিরের সাথে। আর বিশ্বাস করো, জানলেও আমি ঠিক এটাই করতাম, আমার কিছু করার ছিল না। আমি ভেবেছিলাম তুমি এত কিছুর পর মেনে নেবে আমাদের বিয়েটা, কিন্তু তুমি ওই দিন উল্টোপাল্টা কথা বলে চলে যাও। তাই আমি আবিরকে ফোন দিই। হ্যালো, আমি রাহুল, স্নিগ্ধার হাজব্যান্ড। ও, কিছু বলবেন? ভুলে গেলি তুই এত সহজে আমায়? কে আপনি? তোর স্কুল লাইফের শত্রু রাহুল চৌধুরী। রাহুল তুই? তাই তো বলি এত চেনা চেনা কেন লাগছে। কিন্তু তুই তো জানতিস আমি স্নিগ্ধাকে ছোট থেকে ভালোবাসি, তাহলে এমন কেন করলি? আমার খারাপ লাগে খুব আবিরের কান্না দেখে। তাও আমি ওকে বলি, কাঁদছিস কেন? স্নিগ্ধা আমাকে খুব ভালোবাসে, আর আমিও ভালো রাখবো ওকে অনেক। কিন্তু স্নিগ্ধা ভাবছে তোকে ধোকা দিচ্ছে, তাই চলে গেছে তোর কাছে ক্ষমা চাইতে। তুই ওকে পাঠিয়ে দে আমার কাছে। ঠিক আছে, পাঠিয়ে দেব, কিন্তু কেন করলি এমন? জানি না, আমি ভালোবাসি স্নিগ্ধাকে, এতটুকুই জানি। ঠিক আছে, স্নিগ্ধা যদি তোকে ভালোবাসে আমি পাঠিয়ে দেব তোর কাছে, বলেই ফোন রেখে দেয় আবির। আবির ভেবেছিল আমি তোমাকে ওর থেকে কেড়ে নিয়েছি, কিন্তু আমি তো জানতামই না তুমি আবিরের ছোট মার মেয়ে স্নিগ্ধা। রাতে আবির আমাকে আবার ফোন দেয়, বলে তোমায় নিয়ে যেতে বের করে দিয়েছে তোমাকে বাড়ি থেকে, আর আমি তোমায় এখানে নিয়ে আসি। আমি ভাবিনি এত সহজে তোকে ছেড়ে দেবে, কিন্তু আমি ভুলছিলাম। ছেড়ে তো দিয়েছে, ভুলতে পারিনি। একটু আগে ফোন এসেছে, আবির হসপিটালে আছে। সব শুনে স্নিগ্ধা পাথর হয়ে গেল, চোখ দিয়ে গড়িয়ে পড়ছে পানি তার। রাহুল কথা শেষ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কলিজাটাও ব্যথা করছে। প্রায় 15 মিনিট চুপচাপ কান্না করার শব্দ। স্নিগ্ধা মুখ খুলল, আপনি আবিরটাকে চিনতেন? হ্যাঁ, স্কুলে একসাথে পড়তাম। তো আপনি জানতেন আবিরদা আমায় ভালোবাসে? জানতাম, কিন্তু শুধু তোমার নামটা জানতাম, দেখিনি কখনো। আর দেখলেও চেনার কথা না, অনেক বছর আগের কথা। তাছাড়া আমি আবিরকেই প্রথম চিনতে পারিনি, কিন্তু চেনা চেনা লাগায়
খোঁজ নিয়ে জানি। কেন করলেন এত কিছু? তোমাকে ভালোবাসি খুব বেশি। আমি বাঁচতে চাই তোমাকে নিয়ে স্নিগ্ধা। আবির দাও তো তাই চেয়েছিল, তাহলে সে কেন এত কষ্ট পাবে বলতে পারেন? আমি জানি না, কিচ্ছু জানি না। স্নিগ্ধা, তুমি আমায় ফেলে যেও না প্লিজ। আবিরদাকে আপনি সব থেকে বেশি কষ্ট দিয়েছেন এই বলে যে আমি আপনাকে ভালোবাসি। কেন বলেছেন? উনি এটাই মানতে পারেননি হয়তো। এত বছর ধরে ভালোবেসে গেছে, সেই আমি কিনা তাকে ভালো না বেসে আপনাকে ভালোবাসি, সেটা কেউ মানতে পারবে? আপনি পারবেন। আমি জানি আমি ভুল। রাহুল আর কিছু বলার আগেই হঠাৎ স্নিগ্ধা মাথা ঘুরে পড়ে যায়। রাহুল দেখে তাড়াতাড়ি ধরে ফেলে, তারপর স্নিগ্ধার মাথাটা নিজের কোলে নিয়ে বলতে থাকে, স্নিগ্ধা কি হয়েছে তোমার? দিশেহারা হয়ে যায় রাহুল। তুমি কি বললে তুমি আমায় ভালোবাসো না? এই স্নিগ্ধা প্লিজ বলো না ভালোবাসি। আমি কি এতটাই খারাপ স্নিগ্ধা? রাহুল করে করে রুমে নিয়ে যায় স্নিগ্ধাকে, চোখে মুখে পানির ছিটা দেয়, কিন্তু স্নিগ্ধার জ্ঞান ফেরে না। রাহুল কিছুটা ভয় পেয়ে যায়, তারপর আর কিছু না ভেবে স্নিগ্ধাকে হসপিটালে নিয়ে যায়। 1 ঘন্টা পর। ডক্টর কেমন আছে আমার ওয়াইফ? একদম ঠিক আছে। গুড নিউজ আছে। মানে? মানে আপনার ওয়াইফ প্রেগন্যান্ট মিস্টার চৌধুরী। মিষ্টিমুখ করার সবাইকে। ডক্টরের কথা কানে যেতেই রাহুল স্তব্ধ হয়ে গেল। সেও বাবা হবে ভাবতেই রাহুল চোখে মুখে হাসি ফুটে উঠল। হোয়াট? মানে সত্যি ডক্টর? ইয়েস মিস্টার চৌধুরী, তবে আপনার ওয়াইফ কিছুটা ফ্রেশ, তাই সেন্স হারিয়েছে, একটু খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে যাবে ওনার, তারপর বাসায় নিয়ে যেতে পারবেন। ডক্টর চলে গেলে রাহুল স্নিগ্ধার কাছে যায়, স্নিগ্ধার পাশে বসে, স্নিগ্ধার হাতটা শক্ত করে ধরে। স্নিগ্ধা প্লিজ ছেড়ে যেও না, প্লিজ প্লিজ, তোমাকে অনেক ভালোবাসি। আমার বেবির থেকে দূর করো না আমাকে প্লিজ। রাহুলের চোখ দিয়ে দুপোটা পানি গড়িয়ে পড়ল। স্নিগ্ধা জ্ঞান ফিরতেই আশেপাশে তাকিয়ে বুঝতে পারে এটা হসপিটাল। পাশেই রাহুলকে তার হাত ধরে বসে থাকতে দেখে। হাতটা সরিয়ে নেয় স্নিগ্ধা, তাতে রাহুলের মনটা ভেঙে যায়। আমি এখানে কেন? সেন্সলেস হয়ে গেছিলে তাই এখানে নিয়ে এসেছি। ডক্টর বলেছে আমি আবিরদার কাছে যাব। নিয়ে যাবেন আমায় এখনই? স্নিগ্ধার কথাটা শুনেই রাহুলের ভেতর তোলপাড় শুরু হয়ে গেল। তুমি সত্যিই আমায় ভালোবাসো না? আমায় ছেড়ে চলে যাবে? রাহুলের কথা শুনে স্নিগ্ধার চোখেও জল এলো। তাও চোখ মুখ শক্ত করে বলল, আমি আবিরদার কাছে যাব। প্লিজ স্নিগ্ধা, আমার কথাটা শোনো, একটিবার ক্ষমা করা যায় না? আমি কি বলেছি শোনেননি? প্লিজ স্নিগ্ধা, এমনটা করো না, আমি মরে যাব এবার। মার মতো তুমি আমায় ছেড়ে যেও না প্লিজ। স্নিগ্ধা আর কিছু না বলে হাঁটা দিল। ভালোবাসার মানুষের মুখ থেকে এমন আকুতি মিনতি শুনতে আর পারা যাচ্ছে না স্নিগ্ধার। তার ভেতরটাও জ্বলে যাচ্ছে। স্নিগ্ধা নিজের ভালোবাসা প্রকাশ না করলেও নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছে রাহুলকে। কিন্তু রাহুল খুব বড় ভুল করেছে এত বড় মিথ্যে নাটক করে। আবির যদি কিছু করে ফেলতো, নিজের বড় মাকে কি জবাব দিত স্নিগ্ধা? তাই স্নিগ্ধা ঠিক করে রাহুলকে শাস্তি দেবে। তাই স্নিগ্ধা রাহুলের সাথে কথা বাড়াতে চাইছে না, কারণ এখন কথা বললে ক্ষমা করে দিতে মন চাইবে স্নিগ্ধার। রাহুলের কষ্ট যে এখন সইতে পারে না স্নিগ্ধা। স্নিগ্ধার হাঁটা দেখে রাহুল তাড়াতাড়ি হাত ধরে আটকালো স্নিগ্ধাকে। একা যেতে হবে না, আমি নিয়ে যাচ্ছি। চলুন। দুজনে গিয়ে গাড়িতে বসলো। ফোন করে জেনে নিল আবির কোন হসপিটালে, তারপর নিয়ে গেল স্নিগ্ধাকে হসপিটালে। স্নিগ্ধাকে নিয়ে ভেতরে গেল। স্নিগ্ধা এদিক ওদিক তাকিয়ে আশিফকে দেখে, দৌড়ে গেল। রাহুল স্নিগ্ধা যাওয়ার দিকে তাকিয়ে রইল। আবিরদা কেমন আছে? আশিফ পেছনে ফিরে দেখে স্নিগ্ধা। তাচ্ছিল্য হেসে বলে, মরেনি, বেঁচে আছে। এভাবে কেন বলছো? কিভাবে বলবো তাহলে? বড় মা সব বলেছে আমায়। স্নিগ্ধা কিভাবে পারলি এমনটা করতে? স্নিগ্ধা নিঃশব্দে কাঁদছে। রাহুল এসে সোজা আবিরের কেবিনে ঢুকে গেল। তাকিয়ে আছে আবিরের দিকে রাহুল। সেলাইন চলছে, আবিরের চোখ বন্ধ, মুখ দেখেই বোঝা যাচ্ছে আবির ভালো নেই। রাহুল গিয়ে পাশে বসে। স্নিগ্ধাও ভেতরে ঢোকে, সাথে আশিফও। কিরে, শুয়ে আছিস কেন? তোর ভালোবাসার মানুষ তোর কাছ থেকে কেড়ে নিয়েছি, মারতে আসবি না আমাকে? আবির জেগেই ছিল, চোখ বন্ধ করেছিল, শুধু রাহুলের কথা শুনে তাকিয়ে রইল রাহুলের দিকে। আশিফ রাহুলের কথা শুনে স্নিগ্ধাকে জিজ্ঞেস করলো, এই লোককে? রাহুল আশিফ চিনে ফেলে রাহুলকে, তারা একসাথেই পড়তো। আবিরকে চুপ থাকতে দেখে রাহুল আবার বলে, কিরে চুপ করে আছিস কেন? কি বলবো? মারবি না আমায়? এখন ছোট নেই আমরা যে মারামারি করব। ভালোবাসি স্নিগ্ধাকে আমি, জানি। আশিফ ওদের কথা শুনে অবাক হচ্ছে।
স্নিগ্ধা ভাবছে এত কিছুর পরও আবির হেসে কথা বলছে রাহুলের সাথে কিভাবে। বন্ধু বলে, জানিস আমি বাবা হতে চলেছি। কিছুক্ষণ চুপ থেকে আবির বলে, ভালো তো। শান্ত রাহুলের আরেকটা শান্ত রাহুল আসবে। আমার মেয়ের সাথে বিয়ে দিবি কেমন? স্নিগ্ধা স্তব্ধ হয়ে গেল। রাহুল বাবা হবে শুনে বুঝতে বাকি রইল না স্নিগ্ধা প্রেগন্যান্ট, আর তাই সেই সেন্সলেস হয়ে গেছিল। স্নিগ্ধা রেগে জিজ্ঞেস করলো রাহুলকে, আপনি আমায় বলেননি কেন? বলতে চেয়েছিলাম, পারিনি। বেরিয়ে যান এখান থেকে। স্নিগ্ধা রাহুলের সামনে গিয়ে রাহুলের শার্টের কলার ধরে দাঁড় করিয়ে বলে, বেরিয়ে যান এখান থেকে এক্ষুনি। একটা ছেলের ভালোবাসা কেড়ে নিয়ে এখন আবার তাকেই আপনি বাবা হতে চলেছেন শোনাচ্ছেন। বেরিয়ে যান এখান থেকে। আমি আপনাকে দেখতে চাই না। সত্যিই দেখতে চাও না? রাহুলের দিকে না তাকিয়ে জবাব দেয় স্নিগ্ধা, না। ঠিক আছে, চলে যাব। আবির, আশিফ নির্বাক হয়ে তাকিয়ে আছে শুধু। রাহুল আবিরের দিকে একবার তাকিয়ে চলে যায় সেখান থেকে। এই তাকানোতে ছিল না কিছু কথা। ক্ষমা করে দিস, তোর কষ্টের কারণ আমি, তাই। ঠিক এমন না বলা কিছু কথা। রাহুল না বলে চলে গেলেও আবির ঠিক বুঝতে পেরেছে। আবির হালকা হাসলো। এই হাসিতেও লুকোনো ছিল কিছু কথা। ভালোবাসা কি আমিও বুঝি? ভালোবাসার জন্য মানুষ সব করতে পারে, তাই আমিও তোকে ক্ষমা করে দিয়েছি। রাহুল বেরিয়ে যেতে স্নিগ্ধা কান্নায় ভেঙে পড়ল। কাঁদতে কাঁদতে স্নিগ্ধা আবিরের পাশে বসে। আবিরদা, আমি ভালোবাসিস রাহুলকে? ভালোবাসিস রাহুলকে, তাই তো? স্নিগ্ধা করুণ চোখে আবিরের দিকে তাকায়। কি হলো? হ্যাঁ, খুব ভালোবাসি। তো তাড়িয়ে কেন দিলি? কি করব বলো? সে বাবা হবে, তোমাকে বলছে, বুঝতে পারছে না তুমি কত কষ্ট পাচ্ছ? তুই যদি আমার কষ্ট বুঝতিস স্নিগ্ধা, তাহলে আমাকেই ভালোবাসিস বলতি আজ, রাহুলকে না। কিন্তু আমি আর তোদের মধ্যে থাকবো না। মনে মনে একটা কথা বলি আবিরদা, ক্ষমা করে দাও আমায়। তুই ভুল কিছুই করিসনি স্নিগ্ধা। তোর সাথে যদি আমার বিয়ে হতো, এক প্রকার জোর করে আমাকে ভালোবাসতে হতো তোর। কিন্তু সত্যি এটাই, তোর বড় মার ছেলে তোর ভাই ভেবেছিস। কিন্তু এখন তুই আমায় যে ভালোবাসাটা বাসিস, এটা মন থেকে। কিন্তু ওই সময় জোর করে হতো। বিশ্বাস কর, আমি ওই জোর করা ভালোবাসা তোর কাছে চাই না, এইটাই চাই। একটা কথা বলি তোকে, সবাই সব কষ্ট সহ্য করতে পারে না। রাহুল ছোটবেলা থেকেই একা, চুপচাপই থাকতে পছন্দ করে। যতটুকু চিনি মনে পড়ে কারোর ক্ষতি করেনি কোনো সময়। সেই ছেলে তোর জন্য এত কিছু করেছে, বোঝাই যায় তোকে খুব ভালোবাসে। আর তুই যদি এখনই ওর কাছে না যাস, রাহুল উল্টোপাল্টা কিছু করে বসতে পারে। আবিরের কথা শুনে স্নিগ্ধা আঁতকে ওঠে। সত্যিই তো, রাহুল কতটা একা আমি জানি। ওই দিন রাগ করে কিছু কথা বলায় নিজের হাতের ক্ষতি করেছে। আর সে যদি ভাবে আমি তার মার মতো ওকে ছেড়ে চলে গেছি, তো মনে মনে আর ভাবতে পারছে না স্নিগ্ধা। গলাটা শুকিয়ে আসছে। এমন ব্যবহার করা মোটেও ঠিক হয়নি তার। রাহুলকে শাস্তি দেবে, এসব এখন কিছুই মাথায় নেই স্নিগ্ধার। এক লাফে উঠে দাঁড়ায় স্নিগ্ধা। আবির শুধু দেখছে স্নিগ্ধা কতটা উত্তেজিত হয়ে পড়েছে। রাহুল কিছু করে বসতে পারে কথাটা শুনেই। আবিরদা, আমি যাচ্ছি বলেই স্নিগ্ধা দৌড়ে বেরিয়ে যায় কেবিন থেকে। আবির স্নিগ্ধার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। আজ আমি যদি বলতাম, স্নিগ্ধা আমি তোকে সবকিছুর জন্য ক্ষমা করেছি, আমায় বিয়ে কর, তবে স্নিগ্ধা তুই কি বলতিস? উত্তর কেউ জানে না বলেই আবির একটা দীর্ঘশ্বাস ফেলে। আশিফ গিয়ে পাশে বসে আবিরকে জিজ্ঞেস করে, সত্যি কি সব মেনে নিয়েছিস তুই? কিভাবে? এত বছরের ভালোবাসা তোর। তাই তো ভালোবাসার মানুষের সুখের জন্য সব করতে পারি। আশিফ আর কিছু বলে না। আশিফ বুঝতে পারে আবির বড়সড় একটা কুরবানি দিয়েছে নিজের ভালোবাসার। স্নিগ্ধা দৌড়ে হসপিটাল থেকে বেরিয়ে রিক্সাতে ওঠে। পথ যেন শেষই হচ্ছে না। আর স্নিগ্ধার মাথায় হাজারো চিন্তা। রাহুলকে বাসায় গিয়ে পাবে তো? কিছু হয়নি তো? এসব ভাবছে আর বারবার রিক্সা চালককে তাড়াতাড়ি যেতে বলছে। ওইদিকে রাহুল আবার সিগারেট খাওয়ার চেষ্টা করছে। দুহাতে দুইটা নিয়ে ছাদের রেলিং এর উপর দাঁড়িয়ে। চোখের নিচে লাল হয়ে আছে সিগারেটের ধোঁয়া। নিতে পারছে না রাহুল, তাও চেষ্টা লেগেই আছে দুইটা সিগারেট শেষ করার জন্য। যুদ্ধ করছে এক প্রকার। এমন সময় পেছন থেকে ডাক আসে, রাহুল। রাহুল পেছনে তাকিয়ে দেখে স্নিগ্ধা দাঁড়িয়ে আছে। একটা মুচকি হাসি দেয় রাহুল, তারপর সিগারেট ফেলে নিচে নেমে দাঁড়ায়। আর এসব দেখে স্নিগ্ধা কলিজা শুকিয়ে যায় অবস্থা। সারা বাড়ি খুঁজে না পেয়ে ছাদে আসে স্নিগ্ধা। রাহুলকে রেলিং এর উপর দেখে ডাক দিয়ে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকে স্নিগ্ধা। রাহুল আস্তে আস্তে স্নিগ্ধার কাছে গিয়ে জড়িয়ে ধরে আষ্টে পিষ্টে। রাহুল যেন কলিজা ফিরে পেয়েছে তার।
স্নিগ্ধা নড়াচড়া করে না দেখে রাহুল বুঝতে পারে স্নিগ্ধা রাহুলকে এভাবে দেখে ভয় পেয়েছে, তাই আস্তে করে মুখটা উঁচু করে স্নিগ্ধার। এই দেখো জান, আমি একদম ঠিক আছি। এইবার স্নিগ্ধা রেগে ইচ্ছে মতো কিল খুশি দিতে থাকে। ওখানে কি করছিলে? হ্যাঁ, কি করছিলেন? আমি কত ভয় পেয়েছি। মরতে গিয়েছিলেন? একদম মেরে ফেলবো এইসব চিন্তা করলে। কাঁদতে কাঁদতে, এই মেয়ে, আমি কেন মরতে যাব? আমার বিশ্বাস ছিল তুমি আমার কাছে ফিরে আসবে। আমি মরে গেলে তোমায় জ্বালাবে কে? ফিরে আসবো দেখে ওইখানে দাঁড়িয়েছিলেন, হ্যাঁ? বলেই আবার মারতে লাগলো রাহুলকে। রাহুল আর না পেরে স্নিগ্ধাকে কোমর জড়িয়ে ধরে নিজের ঠোঁট চেপে ধরে স্নিগ্ধার ঠোঁটে। স্নিগ্ধা শখ খেয়ে চোখ দুইটা বড় বড় করে ফেলে। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে স্নিগ্ধার কপালে নিজের কপাল ঠেকিয়ে বলতে থাকে, খুব বেশি ভালোবাসি। আমিও খুব খুব ভালোবাসি। কখনো ছেড়ে যাবে না? কখনো না। রাহুল খুব টাইট করে জড়িয়ে ধরে স্নিগ্ধাকে। আজ স্নিগ্ধাও সমান তালে রাহুলকে ধরে। আমিও যাব না আমার বেবির মাটাকে ছেড়ে। 5 বছর পরে রাহুল স্নিগ্ধা তাদের ছেলে আরিয়ানের হাত ধরে দাঁড়িয়ে আছে একটা কবরের সামনে। রাহুল স্নিগ্ধার চোখে পানি। কবরটা আর কারো না, আবিরের। আবিরের জন্য সবাই রাহুল স্নিগ্ধাকে মেনে নিলেও রাহুলের সাথে স্নিগ্ধা ভালো থাকলেও চোখের সামনে বেশি দিন নিজের ভালোবাসাকে অন্যের সাথে সুখে থাকতে দেখতে পারেনি আবির। চুপচাপ থাকতো আবির। আবির অনেক চেষ্টা করেছিল সব ভুলে সুখে থাকার। স্নিগ্ধা অনেকবার বিয়ের কথা বলেছে আবিরকে, কিন্তু আবির ভুলতে পারত না স্নিগ্ধাকে। কিন্তু কাউকে বুঝতেও দিত না আবির। কেউ বিয়ের কথা বললেই এড়িয়ে যেত। আবির আরিয়ানকে খুব আদর করত। স্নিগ্ধা রাহুলের সাথেও নর্মাল ছিল আবির। লাস্টে আবিরের মা মারা গেলে আবির খুব ভেঙে পড়ে। তাও নিজেকে অনেক গোছানোর চেষ্টা করে, কিন্তু সব মিলিয়ে পেরে ওঠে না আবির। রাহুল স্নিগ্ধার বিয়ের প্রায় 4 বছর পরে আবির সুইসাইড করে। তাই তো কেউ বুঝতে পারেনি আবির স্নিগ্ধাকে ভুলতে না পেরে সুইসাইড করেছে। কিন্তু কেউ না বুঝলেও রাহুল বুঝতে পারে আবিরের এই স্টেপ নেওয়ার কারণ। আবিরের চলে যাওয়ার পর রাহুল খুব ভেঙে পড়ে। নিজেও আবিরের মতো স্টেপ নিতে চায়, কারণ তার জন্যই আজ আবির নেই, এটা মানতে পারে না রাহুল। কিন্তু স্নিগ্ধা আরিয়ানের কথা ভেবে পারেনি। তাদের সুখে রাখার দায়িত্বটা যে আবির রাহুলকেই দিয়েছিল। রাহুল স্নিগ্ধা এখন খুব একটা ভালো নেই। আবির তাদের জীবনে পথ চলার মাঝে তারা করেই বেড়ায়। স্নিগ্ধার শুধু মনে হয় সে ভুল করেনি ভালোবেসে রাহুলকে, কিন্তু রাহুলের সাথে সুখী হওয়ার আগে আবিরের সুখে থাকাটা ঠিক করে দেওয়ার প্রয়োজন ছিল বোন হিসেবে। আবার মাঝে মধ্যে ভাবে আবিরটাকে একটু ভালোবাসলে কি হতো আমার। উত্তর খুঁজে পায় না। স্নিগ্ধা চোখ বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে শুধু। আজ আবির নেই 1 বছর, তাই রাহুল স্নিগ্ধা এসেছে আবিরের কবর জিয়ারত করতে। স্নিগ্ধা রাহুলের হাত ধরে আবিরের কবরের দিকে তাকিয়েই বলে, তুমি আমি সব ভুলে থাকতে পারি না একসাথে? ভালোবাসি ভালোবাসি হয়তো এখনো ভালো না থাকলেও স্নিগ্ধা রাহুল একদিন সব ভুলে ভালো থাকবে, খুব ভালো থাকবে, ভাগ্যকে মেনে নেবে। আর স্নিগ্ধার মা ছেলেকে নিয়ে সুখী ফ্যামিলি হবে তাদের। ওই যে একজনের জন্য কারোর জীবন থেমে থাকে না, কিন্তু আবিরের মতো কিছু ভালোবাসার কাঙাল থাকে, তারা এই কথাটার মানেই বোঝে না। কি ভাবছেন রাহুল ছ্যাঁকা খেয়ে মরে গেল? না, সে ভুলতে পারত না তার ছোটবেলার ভালোবাসাকে, কারণ তার ভালোবাসাও পবিত্র ছিল, সত্যি ছিল। আর আবির না স্নিগ্ধাকে ভুলতে পারছিল না ভালো থাকতে, আর তাই আবিরের গভীর ঘুমের প্রয়োজন ছিল। তাই সে চিরতরে ঘুমটাকেই বেছে নিয়েছে শুধুমাত্র। আজকের এই ভালোবাসার কাহিনীটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।